যাই হোক, নাম্বার 1 দেখো কি বলছে, হু সেড রেভলিউশন অ্যাজ দ্য র্যাপিড ফান্ডামেন্টাল অ্যান্ড ভায়োলেন্ট ডোমেস্টিক চেঞ্জ ইন দ্য ডমিনেন্ট ভ্যালু অ্যান্ড মিথ অফ আ সোসাইটি। তো রেভলিউশন ইজ র্যাপিড ফান্ডামেন্টাল অ্যান্ড ভায়োলেন্ট ডোমেস্টিক চেঞ্জ ইন দ্য ডমিনেন্ট ভ্যালু অ্যান্ড মিথ অফ আ সোসাইটি। এখানে দেখো রেভলিউশনের কথা বলেছে, জানো তোমরা যে তিনি যে ইয়েগুলোর কথা বলেছেন, মানে চেঞ্জগুলোর কথা বলেছেন, ওয়েভসের কথা বলেছেন, সেটা তো রেভলিউশনের মাধ্যমেই হয়েছে এক প্রকার, তাই না? সো এখানে র্যাপিড ফান্ডামেন্টাল এবং ভায়োলেন্ট ডোমেস্টিক চেঞ্জ যে রেভলিউশন, সেই একটা খুব দ্রুত গতিতে মৌলিকভাবে এবং একটা 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 বলতে পারো যে হিংসাত্মক একটা মানে একটা পরিবর্তন সেখানে নিয়ে আসে। অ্যান্ড ইন দ্য ডমিনেন্ট ভ্যালুস অ্যান্ড মিথ অফ সোসাইটি, যে সমাজের মধ্যে যে যে ধারণাগুলো রয়েছে, যে মূল্যবোধগুলো রয়েছে, সেগুলোরও একটা পরিবর্তন ঘটে। তো রেভলিউশনের কাজটাই হচ্ছে সেটা। রেভলিউশন মানেই হচ্ছে যে সেখানে সে সব কিছুকেই বদলে দিয়ে চলে যায়, একটা বড় একটা ঝড়ের মতো। ঠিক আছে, ধরো না আমফান কাইন্ড অফ। তো আমফান বা ফেনি এই ধরনের নামগুলোকে এটার সাথে যুক্ত করতে পারো। তো রেভলিউশন, সোসাইটিতে যখন রেভলিউশন আসে তখন সব কিছুর মধ্যেই একটা পরিবর্তন দেখতে পাওয়া যায়। স্যার কে বলবে এখানে তোমরা পরিবর্তনের মধ্যে, এখানে দেখতেই পাচ্ছ যে নামগুলো আর মধ্যে খুব কমন হচ্ছে সামিল পি হান্টিংটন। তো এটা কোথায় এসেছে, কোথায়? কর্ণাটকে এসেছে। চলে আসো 2 নম্বর কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং পেয়ার আর কারেক্টলি ম্যাচ। সামিল পি হান্টিংটন পলিটিক্যাল ডিকে, দেখতেই পাচ্ছ পলিটিক্যাল ডিকে তিনি লিখেছেন, পলিটিক্যাল ডিকে নিয়ে। ঠিক আছে, যেগুলো এক্সট্রা ছিল না নোটে, এগুলো নোট করো এখান থেকে। ঠিক আছে, এখান থেকে নোটে অ্যাড করো। 2 নম্বর বলছে ফ্রেডরিক্স প্রিজম্যাটিক সোসাইটি, এটা আমরা ইউনিট 9-এ পড়েছি ফ্রেডরিক্সের কথা। এবার তোমাদের নেটেও এসেছিল এই শব্দটি, এখান থেকে কোয়েশ্চেন্সও এসেছে, তোমরা জানো। এইবার ডেভিড ইস্টন সিভিক কালচার নয়, সিভিক কালচারের কনসেপ্টটি কে দিয়েছে? সিভিক কালচার দিয়েছে হচ্ছে অ্যালমন্টার ভার্বা। অ্যালমন্টন ভার্বা দিয়েছে সিভিক কালচার। ঠিক আছে, পায়োলে নয় কিন্তু, অ্যালমন্টন ভার্বা। এগুলো আমাদের পড়লাম কিছু কয়েকদিন আগেই, তাই না? ওই কিছুদিন আগেই আমরা এগুলো পড়েছি পলিটিক্যাল কালচার পড়তে গিয়ে, সেখানে ছিল। ডেভিড আফটার পলিটিক্যাল মডার্নাইজেশন, না এটা হবে না। সো যাই হোক, এগুলো তোমরা দেখে নাও, এগুলো কমন আছে এখানে। চলে আসো পরের প্রশ্ন। Who among the following predicted that the next world war is likely to be the conflict between the West and the rest? ওয়েস্ট কেন? তার কারণ হচ্ছে ওয়েস্ট অত্যধিক বেশি বলতে পারো যে লিবারালাইজেশনসকে ফলো করছে, আর ওয়েস্টের সঙ্গে রেস্ট বলেছে। বিশেষ করে ওয়েস্ট যেহেতু অনেক বেশি প্রোগ্রেসিভ, অনেক বেশি যেহেতু প্রোগ্রেস করেছে সে, তো স্বাভাবিকভাবে সবাই তাকেই টার্গেট করবে। এবং যারা তাকে টার্গেট করবে তারা কারা? তারা হচ্ছে উদীয়মান। তারা উদীয়মান, সেখানে 8টা সিভিলাইজেশনের কথা বলেছিলাম, এবং তিনি নতুন যে উদীয়মান সেই বুদ্ধিজমেরও কথা সেখানে এক প্রকার বলা যায়, বা এবং তিনিও পরে বলেছেন। তো এখানে আমরা জেনারেলি 8টা, যেখানে আমাদের আসবে কটা, যদি এরকম ডিরেক্ট জিজ্ঞেস করে কটা, তাহলে 8টা। যদি নাম জিজ্ঞেস করে তাহলে তোমরা এই প্রথম 8টাকে কনসিডার করবে। শেষের দিকে এটাও একটা উদীয়মান একটা সিভিলাইজেশন, বুদ্ধিজম, এটাও একটা এমার্জ করছে। তো যাই হোক, ওয়েস্ট এবং হচ্ছে বাকি সমস্ত কিছু, ওয়েস্ট এবং তার বিরুদ্ধে বাকি সমস্ত কিছু এটা। কিন্তু সব থেকে বড় যে চ্যালেঞ্জটা ওয়েস্টকে কেউ যদি দিতে পেরেছে কোনো কালচার, সেটা হচ্ছে ইসলামিক কালচার। যে এত কম সময়ের মধ্যে ওয়েস্টের সেই সমস্ত আইডিয়াসগুলোকে ব্রেকডাউন করেছে, এবং নতুন নতুন এবং 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 র্যাপিড একটা গ্রোথ তাদের মধ্যে তারা এনশিওর করতে পেরেছে। এটা কিন্তু অন্য কোনো কালচার এনশিওর করতে পারেনি। সো ইসলামিক কালচার, তারা সেটাকে দেখে ভীষণ রকমভাবে কিন্তু ভয় পায়, ওয়েস্ট ভীষণ রকমভাবে ভয় পায়। মিডল ইস্টের যে গ্রোথ হয়েছে এবং সেখান থেকে যে গোটা বিশ্বজুড়ে ইসলাম যেভাবে ছড়িয়ে পড়েছে, সেটা কিন্তু দেখে খুবই মানে চমকপ্রদ বলা যেতে পারে। তো যাই হোক, এটা ভালো করে দেখবে, হান্টিংটনের বক্তব্য, এগুলো বলেছি গতকাল। দেখো একটুখানি ঘুরিয়ে ফিরিয়ে আসছে, কারণ যে আমরা তো বেসিক কনসেপ্টটা বুঝেছি, আর এখানে দেখো ডিরেক্টলি যেহেতু তুলে দিচ্ছে শব্দগুলো, সো একই। এবার জেএনইউতে এসেছে, এটা ভালো করে দেখে নাও, যারা জেএনইউ এন্ট্রান্স দেবে তাদের জন্য এটা, মানে সিইউটি যারা দেবে তারা দেখে নাও ভালো করে, নেটের জন্য গুরুত্বপূর্ণ। এখানে দেখো ম্যাচ করতে বলেছে, লিস্ট 1 লিস্ট 2, সামিল পি হান্টিংটন এখানে ক্লাস অফ সিভিলাইজেশন, আর কি বলবো, স্ট্রেট ফরওয়ার্ড মিলে যাচ্ছে। জোসেফ নাই তো আমরা জানি যে সফট পাওয়ারের সাথে যায়। ইমানুয়েল ওয়ালারস্টাইন, ওয়ার্ল্ড সিস্টেম থিওরি, কিছুদিন বাদে আমি পড়াবো, হয়তো কাল পরশু আবার শুরু করব। ওয়ার্ল্ড সিস্টেম থিওরি এগুলোতে আসবো হয়তো, এখানে কম্পারেটিভ পলিটিক্স এগুলো রয়েছে, ভালো করে দেখে নাও সিলেবাসটা খুলে। তো ইমানুয়েল ওয়ালারস্টাইন, তো এটা ওয়ার্ল্ড সিস্টেম থিওরি। সুশান স্ট্রেঞ্জ আমরা দেখতেই পাচ্ছি যে হচ্ছে এখানে রিট্রিট অফ দ্য স্ট্রিট। তো সিতে হয়ে গেল 1। তো দেখো এগুলো ভালো করে মুখস্থ করে নিও এক প্রকার। কিন্তু এখানে যেটা আমাদের জানা দরকার সেটা হচ্ছে সামিল হান্টিংটন ক্লাস অফ সিভিলাইজেশন, স্ট্রেট ফরওয়ার্ড জিজ্ঞেস করেছে, ভালো করে দেখে নাও। অ্যারেঞ্জ দ্য ফলোইং বুকস ইন ক্রনোলজিক্যাল অর্ডার, অ্যানার্কি স্টেট অ্যান্ড ইউটোপিয়া, এটা কার লেখা? অ্যানার্কি স্টেট অ্যান্ড ইউটোপিয়া রবার্ট নোজিকের লেখা। ঠিক আছে, রবার্ট নোজিকের লেখা, 1974-এ। এটা হচ্ছে জন রলসের লেখার পরে এসেছে, 1971-এ জন রলসের এসেছে থিওরি অফ জাস্টিস, তারপরে এই বইটি এসেছে। তো এগুলো ভালো করে সিকোয়েন্সে মনে রাখবে।
ফোর এসে অফ লিবার্টি, ফোর এসে অফ লিবার্টি। আচ্ছা, এই বইটার মূল আর্গুমেন্টটা কি সেটাও তোমাদের বলেছি। ঈসা বার্লিন। হ্যাঁ, না এই বইটার মূল আর্গুমেন্ট কি এটাও তোমাদের আগে বলেছি, যে যেমন আমরা লিবারালিজম পড়েছি তখনও চর্চা করেছি, যখন আমরা কনজারভেটিজম পড়েছি তখন এই বইটার নাম এসেছে। সো তোমরা জানো, আবার যখন অ্যানার্কিজম পড়েছি তখন এই বইটার নাম এসেছে। সো তোমরা এটা জানো, রবার্ট নজিকের লেখা, খুব গুরুত্বপূর্ণ একটা বই। ঠিক আছে, তো সেখানে মানে এখানে মার্কেট ক্যাপিটালিজমকে গুরুত্ব দেওয়ার মধ্য দিয়ে, মার্কেট 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 অ্যাপ্রোচকে গুরুত্ব দেওয়ার মধ্য দিয়ে বলা যেতে পারে এক প্রকার স্টেটের যে অথরিটি, সেই স্টেটের অথরিটিটাকে কিন্তু তারা ডিমিনিশ করতে চেয়েছে এবং এক প্রকার অ্যানার্কি স্ট্যাবলিশ করতে চেয়েছে। আহ, তো এই সমস্ত আর্গুমেন্টগুলোই সেখানে কিন্তু পুরো আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। তো দেখবে অ্যানার্কিজমে এগুলো তোমাদের বলেছিলাম, লিবারালিজমে বলেছি, তারপরে কনজারভেটিজম পড়াতে গিয়েও বলেছি। এই ক্লাস লেকচারগুলো শুনে দেখলে তোমরা এটা জানতে পারবে। ফোর এসেস অফ লিবার্টি, এটা তো হচ্ছে ইসা বার্লিনের লেখা, যেখানে তিনি টু কনসেপ্ট অফ লিবার্টি দিয়েছেন। লিবার্টি দুটো ধারণা দিয়েছেন, পজিটিভ এবং নেগেটিভ লিবার্টি, বারবার পরীক্ষায় জিজ্ঞেস করেছে, তোমরা জানো। ক্লাস অফ সিভিলাইজেশন দেখো, এখানে ডিরেক্টলি স্টেট ফরওয়ার্ড জিজ্ঞেস করেছে, আর বলার কিছু নেই, 8টা সিভিলাইজেশনের কথা বলেছেন। আর আইডিওলজি, সম্মত আইডিওলজি, এটা কার লেখা? এটা হচ্ছে ফুকুয়ামা হতে পারে, যদি আমি খুব ভুল না হই। ঠিক আছে, এখানে দেখে নিও, এটা একটু একটু গুগল করে, বাকিটা যখন আমরা থিঙ্কার্স করবো তখন আলোচনায় আসবে, যদি হয়ে থাকে তো পাবে তখন। Samuel P. Huntington posited which of the following ideas? তো ক্লাস অফ সিভিলাইজেশন স্টেট ফরওয়ার্ড, দিল্লি ইউনিভার্সিটিতে এসেছে, আর নতুন করে কিছু বলার নেই। দেখতেই পাচ্ছ, তোমাদেরটাই বলছিলাম যে ভালো করে ক্লাসটা শোনো, দেখো যা শুনবে তাই কমন পাবে। According to Samuel P. Huntington, Samuel P. Huntington, which of the following was not an element of the third wave of democratization? Not an element. Decolonization of India, এটা নয়। ডিকলোনাইজেশন অফ ইন্ডিয়া, না ডিকলোনাইজেশন অফ ইন্ডিয়া এটা তো আমরা দেখেছি যে 1947-এ হয়েছে, তো ওটা সেকেন্ড ওয়েভে হয়েছে। সেকেন্ড ওয়েভ যেটা শুরু হলো কত, 1945 থেকে শুরু হয়েছিল, আর আমরা ডিকলোনাইজ করছি কবে, 1947-এ এসে। সো সেকেন্ড ওয়েভের মধ্যে সেটা চলে আসছিল, তাই না? তো এটা হবে না, মানে এটা হচ্ছে এটা সেকেন্ড ওয়েভের বিষয়। 3 নম্বর এটা যেটা আমাদের ইন্ডিয়ার সঙ্গে জড়িত, সেটা হচ্ছে সেকেন্ড ওয়েভের বিষয়, থার্ড ওয়েভের নয়। কিন্তু এখানে বলেছে থার্ড ওয়েভ। এন্ড অফ ডিক্টাটরশিপ অফ দ্য গ্রিসের এখানে ডিক্টাটরশিপ, অর্থাৎ যেটা হচ্ছে এক প্রকার শাসনতন্ত্র, একনায়কতান্ত্রিক শাসনতন্ত্র, সেটাকে ডিক্টাটরশিপ বলছে। তো সেটার কিন্তু পতন, সেটার সমাপ্তি ঘটে। এন্ড অফ মিলিটারি রুল ইন ল্যাটিন আমেরিকান কান্ট্রিজ, এটাও হয়। এবং কোল্যাপস অফ কমিউনিজম ইন ইস্টার্ন ইউরোপ, এটাও ভালো করে দেখে নাও। গতকালও তোমাদের বলছিলাম এটার কথা, যে ইস্টার্ন ইউরোপ যেটা আছে, তো সেই ইস্টার্ন ইউরোপ যেটাকে আমরা বলছি, সেটা হচ্ছে কিন্তু রাশিয়ার সোভিয়েত ইউনিয়নের মধ্যে ছিল। তো তারা যখন কোল্যাপস করলো, মানে সোভিয়েত ইউনিয়ন যখন কোল্যাপস করলো, তখন সেখান থেকে দেখা গেল কি, যে একটা নতুন আহ, প্রায় 15টা রাষ্ট্র বেরিয়ে আসলো, ইনক্লুডিং সোভিয়েত ইউনিয়ন। সো আমরা দেখতে পাচ্ছি যে তারাই এখানে এসে কি করলো না, ডেমোক্রেসির দিকে কিন্তু এগিয়ে গেল, ডেমোক্রেসির রাস্তাটিকে তারা অ্যাডপ্ট করলো। তো স্বাভাবিকভাবে বুঝতেই পারছো যে এখানে এগুলো কিন্তু সবই ঠিক হবে। বাকি দুটো তোমাদের হয়তো এটা জানা ছিল না, গ্রিসের নাম জানা ছিল না, ল্যাটিন আমেরিকার নাম জানা ছিল না। সো এগুলো ভালো করে নোট করে নাও, যেহেতু এসে গেছে, সো রিপিট হতে পারে, ভালো করে এগুলো নোট করে নাও। কিন্তু এটা ওগুলো না জানা থাকলেও উত্তরটা কিন্তু খুব সহজ ছিল, তোমরা জানো, গতকাল আমি ধরেই বলে দিয়েছিলাম যে এটা ইন্ডিয়া স্বাধীনতা পেয়েছে 1947-এ, আর সেকেন্ড ওয়েভ শুরু হচ্ছে 1945-এ। তো স্বাভাবিকভাবে ইন্ডিয়া কিন্তু ওই ওয়েভের মধ্যেই চলে আসে, বলেছিলাম। 8 নম্বর কোয়েশ্চেন দেখো কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং আইডিয়াস ওয়াজ প্রেজেন্টেড বাই স্যামুয়েল পি হান্টিংটন? তো ক্লাস অফ সিভিলাইজেশন স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন্স, নতুন করে বলার কিছু নেই। যারা এন্ট্রান্স দেবে তারা ভালো করে দেখে নাও, ওয়েস্ট বেঙ্গল সেটের জন্য এই ধরনের স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন্সগুলো খুব গুরুত্বপূর্ণ। The clash of civilization and new world order predict an ideological shift in post-Cold War period from, তো এটা হচ্ছে পলিটিক্যাল আইডিওলজি টু কালচার অ্যান্ড রিলিজিয়ন। যে পলিটিক্যাল আইডিওলজি ছিল কি, একদিকে হচ্ছে লিবারালিজম, অন্যদিকে হচ্ছে সোশ্যালিজম। তো সেই লিবারালিজম আর সোশ্যালিজমের যে বাইনারি ছিল, সেখান থেকে বেরিয়ে এসে এখন যদি যে দ্বন্দ্বগুলো হবে বা হচ্ছে, সেগুলো হচ্ছে কালচার এবং রিলিজিয়নের উপর বেস করে, সংস্কৃতি এবং ধর্মের উপর বেস করে। তো কোল্ড ওয়ারের পরে তো এগুলোই আমরা এখন বর্তমানে দেখতে পাচ্ছি, কারণ কোল্ড ওয়ারে দুটো আইডিওলজির লড়াই দেখেছি, দুটো অর্থনীতির লড়াই দেখেছি। তো সেগুলোকে অতিক্রম করে এখন যে লড়াইগুলো দেখতে পাচ্ছি আমরা গোটা বিশ্ব জুড়ে, সেটা হচ্ছে এক প্রকার কালচার এবং রিলিজিয়নের লড়াই। এটা তিনি বলার চেষ্টা করেছিলেন। চলে আসো এরপর 10 নম্বর কোয়েশ্চেন্সে কি বলছে, হোয়াট ইজ দ্য টাইম পিরিয়ড অফ দ্য থার্ড ওয়েভ অফ ডেমোক্রেটাইজেশন অ্যাজ এক্সপ্লেইন বাই স্যামুয়েল পি হান্টিংটন? তো 1974 থেকে 1989 যে মেটেরিয়াল দিয়েছিলাম সেখানে এটাই আছে, তো ভালো করে নোট করে নাও। এটা ছিল এটা ছিল প্রথমটা, তাই তো? দেখে নাও, প্রথম ফার্স্ট সেকেন্ড থার্ড ভালো করে মিলিয়ে নেবে, যেন উল্টো পাল্টা না হয়, কনফিউশন হবে নইলে। সিইউটি পিজিতে এসেছে, দেখো যারা সিইউটি দেবে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন্স। ডিউরিং দ্য ফার্স্ট ওয়েভ অফ ডেমোক্রেসি 1828 থেকে 1926 নিয়ারলি 30 কান্ট্রিজ ইনক্লুডিং জার্মানি
established democratic institution during the first wave of democracy 1828 থেকে আচ্ছা 28 ছিল ওখানে, ওখানে 26 ছিল, এখানে 28 বলছে। So 1828 to 1926 nearly 30 countries including Germany established democratic institutions। হ্যাঁ এটা ঠিক, ঠিক আছে। The first wave of, বলো কি বলছো? স্যার আপনার নোটে দেওয়া কিন্তু যে জার্মানি, ইটালি, জাপান সেকেন্ড ওয়েভের ডেমোক্রেটাইজেশন হয়েছে। সেকেন্ড ওয়েভ হয়েছে তো, তো এটাকে ঠিক করো, এটাকে ধরে ঠিক করো, এটা এনটি এর যেহেতু কোয়েশ্চেন, এটাকে দেখো, এটাকে অ্যাড করো, ওখানে কেটে নাও, নিজেরা ওটাকে কেটে নাও, আমি পরে এটা মডিফাই করে দেবো। এটা যেহেতু অলরেডি সিইউটি পিজির কোয়েশ্চেন, এটা অথেন্টিক হয়ে গেছে কোয়েশ্চেন্সটা, এটাই উত্তর হবে। জার্মানি এস্টাবলিশ ডেমোক্রেটিক ইনস্টিটিউশন, আমারও গতকাল মনে হয়েছিল জার্মান টার্মান তো এরা অনেক আগে করেছে, 1926 এরা অনেক আগে করেছে, তো এটা হবে। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরেও অ্যাটলিস্ট, তো ঠিক আছে, এটা হবে। দ্য ফার্স্ট ওয়েভ অফ ডেমোক্রেসি ওয়াজ পার্শিয়ালি, দ্য সেকেন্ড ওয়েভ অফ ডেমোক্রেসি, অনেক সময় অনেক বইয়ে এক এক রকম থাকে, তো ওই কারণে দেখবে ওগুলো চলে এসেছে, আমি তো আর নিজে মুখস্থ করে এগুলো বা নিজে মাথা থেকে বের করিনি, কোথাও লেখা ছিল সেগুলো চলে এসে, তো ওই আর কি হয়, কিন্তু এটা অথেন্টিক হয়ে গেছে, এখন এটাকেই বেস ধরবে। The first wave of democracy was partially reversed wave between 1922 to 1942 in Germany and Italy. In the light of the above statement, choose the correct answer from the option given below. তো এটা দুটোই ঠিক বলছে, ঠিক আছে, যে রিভার্স ওয়েভটা কাজ করেছিল ফার্স্ট ওয়েভের মধ্যে 1922 থেকে 1942 মধ্যে, ঠিক আছে, জার্মানি এবং ইটালিতে এটা দেখতে পাওয়া গেছে। সো এখানে উদাহরণটাও দিয়ে দিয়েছে কোথায়, সো একটু ভালো করে দেখে নাও। চলে আসে এর পরের প্রশ্ন। Samuel P. Huntington is primarily known for his contributions to which one of the following? Democracy and decentralization, বা ডেমোক্রেসি অ্যান্ড ডেমোক্রেটাইজেশন, আবার ডেভেলপমেন্টও হতে পারতো, আবার মডার্নাইজেশনও হতে পারতো। তো এই শব্দগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ডেমোক্রেসি, ডেমোক্রেটাইজেশন, ডেভেলপমেন্ট, মডার্নাইজেশন, এই শব্দগুলোর কথা তিনি কিন্তু বলেছেন, ঠিক আছে, তো এগুলো ভালো করে দেখে নাও, এটার সাথে তিনি, এই শব্দগুলোর সাথে তিনি খুব জড়িত, এই টার্মিনোলজিগুলো দিয়েই বেসিক কোয়েশ্চেন জিজ্ঞেস করছে সব। দেখো, who conceived political development as the balance between political participation and institutionalization, যে ইনস্টিটিউশনালাইজেশন এবং পলিটিক্যাল পার্টিসিপেশনের মধ্যে একটা ব্যালেন্স, যেটাকে আমাদের গতকাল কি বলছিলাম, যে মানুষের সোশ্যাল মোবিলাইজেশন অনেক হয়ে গেছে, তো তার যখন তাদের হয়ে গেছে তখন তারা পলিটিক্যাল পার্টিসিপেশন চাইবে বা ইনস্টিটিউশনে তারা পার্টিসিপেশন চাইবে, কিন্তু ইনস্টিটিউশন সেখানে অ্যাকোমোডেটিভ নয়, ইনস্টিটিউশন রুলস রেগুলেশনসগুলো সেখানে ভীষণ রিজিড, তারা ওপেননেসকে সেখানে ভ্যালু দেয় না, সেখানে তারা রিফর্মসকে ভ্যালু দেয় না, তো ফলে কি হবে, ইনস্টিটিউশনের মতো নিচের দিকে পড়ে থাকবে, মানুষ অনেকটা এগিয়ে চলে যাবে, যখন এগিয়ে যাবে তখন তো বারে বারে মানুষের কাজ করার জন্য তো ইনস্টিটিউশনের প্রয়োজন পড়বে, কিন্তু দেখবে যে পুরনো ইনস্টিটিউশনসগুলো একটা পুরনো নিয়মে চলছে, তারা কোনো বদল ঘটাচ্ছে না, তখন এই পুরনো ইনস্টিটিউশনগুলোকে ভেঙে দেবে, আর পুরনো ইনস্টিটিউশনগুলোকে ভেঙে গুড়িয়ে দেওয়ার অর্থই হচ্ছে যে সেখানে একটা কিন্তু ডিসঅর্ডার তৈরি হতে পারে। তো এই কথাগুলোই তিনি বলে গেছেন, তো এই কারণে ডেভেলপমেন্ট তখনই এনশিওর হবে যখন দেখা যাবে ইনস্টিটিউশনের মধ্যে এই পলিটিক্যাল পার্টিসিপেশন বা অ্যাকোমোডেটিভ কালচারটিকে প্র্যাকটিস করার মতো একটা কিন্তু তার নেচার আছে, তাই না, এটাই তো, এটার মধ্য দিয়ে ডেভেলপমেন্ট এনশিওর হবে, ঠিক আছে, শুধুমাত্র সেখানে পলিটিক্যাল ডেভেলপমেন্ট, শুধুমাত্র সেখানে ইকোনমিক গ্রোথ করলে হবে না, এগুলোও খুব দরকার, ইনস্টিটিউশনগুলোর মধ্যে তার ইনকর্পোরেশন সিস্টেমটিকে খুব ভালোভাবে এই কারণে দেখতে হবে যে তার সেই ওপেননেসটা আছে কিনা, ভালো করে দেখে নিও, এখানে চেঞ্জিং পলিটিক্যাল অর্ডার ইন চেঞ্জিং সোসাইটিস 1968 এগুলো তোমরা পাবে, পয়েন্টসগুলো এখানে ভালো করে বলে দেওয়া হয়েছে, একটু ভালো করে দেখে নিও। চলে আসো পরের প্রশ্ন, ডিটেলসে বলেছে, এগুলো দেখে নিও। 14 নম্বর কোয়েশ্চেন দেখো, 14 নম্বর কোয়েশ্চেন কি বলছে, দ্য ক্লাস অফ সিভিলাইজেশন ইজ বেসড অন দ্য বিলিভ দ্যাট দ্য 21st সেঞ্চুরি কনফ্লিক্টস উইল অকার ডিউ টু কালচারাল রিজনস। ক্লাস অফ সিভিলাইজেশন যখনই বলেছে তখন কালচারাল রিজন হবে, কিন্তু এখানে কি রিলিজিয়ন আছে কোথাও, না রিলিজিয়ন নেই, রিলিজিয়ন থাকলে রিলিজিয়নও হতো, তো রিলিজিয়ন এবং কালচার দুটো হতো, ঠিক আছে, ভালো করে দেখে নাও। আইডিওলজিক্যাল রিজন কেন হবে না, কারণ আইডিওলজিক্যাল রিজন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে যেটা এস্টাবলিশড হয়েছিল, বা কোল্ড ওয়ার যেটাকে বলি, কোল্ড ওয়ারের পিরিয়ডে আমরা এই রিজনসটা দেখেছি, যে ক্লাসটা বেসিক্যালি আইডিওলজি বা অর্থনৈতিক কেন্দ্রিক হতো, ইকোনমিক, এখানে ইকোনমির নামও আছে দেখো, তো সেটা সেকেন্ড কোল্ড ওয়ারের একটা ঘটনা, কোল্ড ওয়ারের এগুলো দ্বন্দ্বের কারণ, তাই তো, কিন্তু কোল্ড ওয়ারের পরের যে টাইম পিরিয়ড সেখানে কিন্তু কালচার এবং রিলিজন এগুলো খুব গুরুত্বপূর্ণ, এটা হান্টিংটন বলে গেছেন। জম্মু কাশ্মীরের কোয়েশ্চেন 2023 খুব গুরুত্বপূর্ণ, তার মানে তোমাদের পরীক্ষার পারপাসে, কারণ জম্মু কাশ্মীরের কোয়েশ্চেনগুলো জানো তোমরা, স্টেট ফরওয়ার্ড তুলে দিচ্ছে আজকাল। এক নম্বর স্টেটমেন্ট কি বলছে দেখো, দ্য নোশন অফ ওয়েভস অফ ডেমোক্রেটাইজেশন লিঙ্কড দ্য ডেমোক্রেটাইজেশন প্রসেস আফটার 1975 to after 1975 to two earlier waves. So the notion of waves of democratization linked the democratization process after 1975 to two earlier process. তো আমরা জানি যে হ্যাঁ, এটা ডেমোক্রেটাইজেশন ওয়েভ গুলো তিনি অনেক 1993 দিকে বোধহয় না,
না 3 না 6 এ 1993 না 6 3 তে বোধহয়, না? কত সাল ছিল বইটার ওয়েবসাইট? 1996 তো সেখানে সেই সময় আসি দেখাতে, তার মানে কি 1975 এর পরেই এগুলো তিনি এগুলো নিয়ে চর্চা করছেন, তো এটা তো হবেই। দ্য ফার্স্ট ওয়েভ পিরিয়ড অ্যাকর্ডিং টু ওয়েভস অফ ডেমোক্রেটাইজেশন থিওরি ওয়াজ 1828 টু 1926। দেখো এখানে 1828 আছে, তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মানে এটা একটা অথেন্টিক। তো 1828 থেকে 1926 এগুলো ভালো করে মনে রাখো। The second wave period according to Webb's of democratization theory was 1939 to 1942. তো 1939 কি সেকেন্ড ওয়েভ বলেছে তো, টু সেকেন্ড ওয়েভ 1939 নয়, সেকেন্ড ওয়েভ হচ্ছে 1945 থেকে। এটা এত অল্প সময়ের জন্য নয় 1939, এটা 1939 থেকে 42 বলেছে না, এটা আমরা জানি 1939 থেকে 42 পর্যন্ত সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয়েছে, এটা নয়। 1945 থেকে কত পর্যন্ত এটা এটা সেকেন্ডটা 1945 থেকে, হ্যাঁ 1962 সো ভালো করে এগুলো দেখে নাও। তারপরে দেখো এখানে চলে আসো, হু গেভ দ্য কনসেপ্ট অফ ডেমোক্রেটিক ট্রানজিশন। ডেমোক্রেটিক ট্রানজিশন কে বলবে? হান্টিংটন বলবে যে ডেমোক্রেটিক ট্রানজিশন এরকম ভাবেই হয়, ঠিক আছে? ডেমোক্রেটিক ট্রানজিশন যে শুরুতে প্রথমে একটা বড় ওয়েভ আসবে, সেটার মধ্য দিয়ে তোমার একটা বড় পরিবর্তন ঘটবে, অন্য সিস্টেম মানে সোশ্যালিজম থাকুক বা অন্য কোনো অথরিটেরিয়ানিজম থাকুক, যাই থাকুক না কেন সেটা উপড়ে ফেলে দেবে, ডেমোক্রেসি আসবে, কিন্তু ডেমোক্রেসির একটা রিভার্স ওয়েভ কাজ করবে, তারপর ধীরে ধীরে আবার ডেমোক্রেসির দিকে এগিয়ে যাবে। এটাই ট্রানজিশন, তাই তো? এই স্টেজগুলো ভালো করে দেখতে হবে। চলে আসো কেরলের কোয়েশ্চেন্স। হুইচ অফ দ্য ফলোইং টার্মস রিলেটেড টু হান্টিংটন? তো ওয়েস্ট অ্যান্ড রেস্ট, সার্কিট অফ ক্যাপিটালস, নিউ এজ ম্যানেজমেন্ট, না আমরা ওয়েস্ট অ্যান্ড রেস্ট পেয়েছি, যে তিনি দ্বন্দ্বের কথা বলেছেন, যে কালচারাল দ্বন্দ্ব বা রিলিজিয়াস যে দ্বন্দ্বগুলো যেগুলো হবে সেটা ওয়েস্ট অ্যান্ড রেস্টের মধ্যেই হবে, যে একদিকে পশ্চিম সমাজ, পশ্চিমী সভ্যতা, আর অন্যদিকে হচ্ছে বাকি সমস্ত সভ্যতাগুলো, তারা ওয়েস্টকে বা পশ্চিমী সভ্যতাকে এক প্রকার শত্রু হিসেবে দেখছে। এটা আমরা জানি পরিষ্কার জলের মতো। According to Huntington, which of the following countries or regions can be considered as coming under the third wave of democratization? কি বলছে? Which of the following countries region can be considered as coming under the third wave of democratization? থার্ড ওয়েভ অফ ডেমোক্রেটাইজেশন এর মধ্যে না, এটা তো ভুল আছে এখানে, ইসরায়েল এবং ইন্ডিয়া তো হবে না। থার্ড ওয়েভ অফ ডেমোক্রেটাইজেশন আমরা জানি যে আমরা ইন্ডিয়া তো সেকেন্ড ওয়েভে হয়েছে, এটা ভুল আছে, এটা আমি কারেক্ট করে দেবো। 18 নম্বর কোয়েশ্চেন্স না, 18 নম্বর কোয়েশ্চেন্স, ঠিক আছে? একটু লিখে দাও তো গ্রুপে কেউ, এখানে লেখার জায়গা অপশন নেই। তো এটা হবে না, তাহলে কি হবে? সেকেন্ড ওয়েভের মধ্যে কোনগুলো হবে? ব্রিটেন, ফ্রান্স, ইউএস, এটা তো ফার্স্টেই হবে। সাউথার্ন অ্যান্ড ইস্টার্ন ইউরোপ, এটা তো একদম সে থার্ড ওয়েভে হবে। এখানে কি বলেছে? থার্ড ওয়েভ ডেমোক্রেসি, তো এটা হবে থার্ড ওয়েভ বলেছে। সাউথার্ন এবং ইস্টার্ন ইউরোপ এটা হবে, তাই তো? জাপান এন্ড জার্মানি হচ্ছে সেকেন্ডে হবে, তাই তো? ঠিক তো, ডিটা হবে। হ্যাঁ স্যার, জার্মানি তো, তাহলে জার্মানিটা নিয়ে কনফিউশন রয়ে যাচ্ছে। জাপানটা যদি আমরা সেকেন্ড ওয়েভে ইনক্লুড করি, তো জার্মানি তো আপনি বললেন তাহলে ফার্স্ট ওয়েভে নিতে, কি করি বলুন তো? এটা আমারও ভুল হয়েছিল, আমি যখন মানে আমি ওগুলোর সাথে যেও না, এখানে বলেছে থার্ড ওয়েভ, তুই থার্ড ওয়েভটা খোঁজো, থার্ড ওয়েভে এটাই আছে, এটাই ঠিক। বাকিগুলোর ওরা তো গন্ডগোল করতেই পারে কনফিউজ করার জন্য তোমাকে, ঠিক আছে? থার্ড ওয়েভটা খোঁজো, ঠিক আছে? এইগুলা আর ব্রিটেন, ইন্ডিয়া, ইসরায়েল এগুলো হচ্ছে সব সেকেন্ড ওয়েভে, আর ব্রিটেন, ফ্রান্স, ইউএসএ এগুলো তো ফার্স্ট ওয়েভ। চলে আসো 19 নম্বর, হু গেভ দ্য থিওরি অফ কম্পোনেনশিয়াল চেঞ্জ? তো হান্টিংটন। কম্পোনেনশিয়াল চেঞ্জ, যে কম্পোনেনশিয়াল মানে কম্পোনেন্ট মানে কি? উপাদান। তো উপাদানগত যে পরিবর্তন, তো উপাদানগত পরিবর্তন মানে কি? ডেমোক্রেসি পরিবর্তন হবে মানে তোমার একটা পলিটিক্যাল সিস্টেম তৈরি হওয়ার জন্য যে সমস্ত উপাদানগুলো থাকে, তো একটা সোশ্যালিস্ট সিস্টেমে যে উপাদানগুলো থাকবে, ডেমোক্রেটিক সিস্টেমে নিশ্চয়ই সেগুলো থাকবে না। তার মানে কি, একটা পলিটিক্যাল সিস্টেম যখন সোশ্যালিজমের উপর বেস করে তৈরি হচ্ছে, তখন তার উপাদান যেগুলো হবে ডেমোক্রেটিক সিস্টেমে যদি সেগুলো না হয়, তার মানে কি? পরিবর্তন, ভিন্ন কিছু। সো এটা আর কে বলবে? হান্টিংটন। দেখে নাও, এগুলো জানো, এগুলো কি, এগুলো সবই তোমরা। হু among the following has connected culture with civilization? কালচার উইথ সিভিলাইজেশন আর কে বলবে? স্ট্রেট ফরওয়ার্ড, দেখেছো একটা কোয়েশ্চেন্সও কিন্তু কনসেপচুয়াল নয়, সবই স্ট্রেট ফরওয়ার্ড। হান্টিংটন। Political Development and Political Decay is a paper published in 1965 by, ভালো করে নোট করো, এই পেপারটির নাম তোমাদের গতকাল আমি বলিনি, তো ভালো করে নোট করো। পলিটিক্যাল ডেভেলপমেন্ট অ্যান্ড পলিটিক্যাল ডিকে, এর আগে তোমরা পেয়েছো কোয়েশ্চেন্সটা, পলিটিক্যাল ডেভেলপমেন্ট পড়াতে গিয়েই তোমরা পেয়েছো, বাট এখানে আবার রিপিট হয়েছে যেহেতু, সো ভালো করে দেখে নাও। পলিটিক্যাল ডেভেলপমেন্ট অ্যান্ড পলিটিক্যাল ডিকে ইজ এ পেপার পাবলিশড ইন 1965, টাইম পিরিয়ডটাও ভালো করে মনে রাখো, এবং এটা যে একটা পেপার সেটাও মনে রাখো, কারণ জন রলসের কোয়েশ্চেন্সগুলো তোমরা দেখেছো যে শুধু বই নয়,
পেপার কবে পাবলিশ হয়েছিল সেটা দিয়েছে এবং তার সিকোয়েন্স মেনটেন করতে বলেছে, তাই না? আমরা দেখে মনে হচ্ছিল, যারা বই ভেবেছিলাম তারা ভাবছিলাম যে এটা হয়তো ভুল দিয়েছে, না তখন যখন দেখলাম গুগল করে যে না এটা পেপারটা তো ওই ঠিক ওই ডেটে পাবলিশ হয়েছিল, তাহলে সেই হিসেবে তো এনটি এর অপশনগুলো সব ঠিকই আছে। তখন দেখলাম যে না, আমরা এই ভুল ভাবছিলাম, এনটি এর সব ঠিকই আছে। ঠিক একই রকম ভাবে হয়তো স্যামুয়েল পি হান্টিংটনেরও এরকম বইয়ের ক্রনোলজি তোমরা মনে করে যাচ্ছ, কিন্তু দেখা গেল যে সেখানে সে পেপারও একটা মাঝখানে ঢুকিয়ে দিয়েছে এবং সেই নামে হয়তো বইও আছে, কিন্তু বইটা জানতে চাইনি, কিন্তু হয়তো পেপারটা জানতে চেয়েছে, তো তুমি কনফিউশনে পড়ে যাবে। তো এই কারণে এখানে যেহেতু এসে গেছে অলরেডি পরীক্ষায়, সো ভালো করে নোট করে নাও, এটা হচ্ছে একটা পেপার জার্নালে, ঠিক আছে? ভালো করে দেখো। দ্য স্কলার হু অ্যানালাইজ পলিটিক্যাল ডেভেলপমেন্ট অ্যালং উইথ পলিটিক্যাল ডিকে, আর নতুন করে কি বলবো, হান্টিংটন, স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন্স। 23 নাম্বার দেখো, who said revolution is the sweeping fundamental change in the predominant myth of a social order। রিভলিউশনের কথা এর আগেও পেলে, এখনো পেলে, ফান্ডামেন্টাল চেঞ্জের কথা বলছে, তো স্বাভাবিক আর কে বলবে, হান্টিংটন, আর কি বলবো। হু ডিসক্রাইব পলিটিক্যাল ডেভেলপমেন্ট অ্যাজ ইনস্টিটিউশনালাইজেশন, পলিটিক্যাল ডেভেলপমেন্ট অ্যাজ ইনস্টিটিউশনালাইজেশন, রাজনৈতিক উন্নতি মানে হচ্ছে যে একটা প্রাতিষ্ঠানিকীকরণ। তো আমরা জানি যে পলিটিক্যাল ডেভেলপমেন্ট তখনই হবে যখন প্রতিষ্ঠানগুলোর মধ্যে কি আসবে, যে পরিবর্তনটা আসবে, ইনক্লুসিভ একটা ব্যাপার তার মধ্যে থাকবে, তাই না? ইনস্টিটিউশনসটাকে তখনই মানুষ ফলো করবে এবং তখনই গিয়ে সে ইনস্টিটিউশনালাইজেশন বা ইনস্টিটিউশনালিজমে পরিণত হবে, নইলে সে হবে না। তো পলিটিক্যাল ডেভেলপমেন্ট তখনই এনশিওর হবে, নইলে হবে না। এটা বলেছেন তিনি, আমরা জানি, এগুলো সব আলোচনা করছি, হান্টিংটনই হচ্ছে এখানে। তাহলে চলে আসো, এখানে কি বলছে, ক্রিটিসিজম অফ পলিটিক্যাল পার্টিস ইজ নট এগেইনস্ট পলিটিক্যাল পার্টিস অ্যাজ সাচ বাট এগেইনস্ট দ্য উইক অ্যান্ড ইমপারফেক্ট ওয়ান্স হু মেড দিস আর্গুমেন্ট। একটু ডিফিকাল্ট হয়ে যায় পলিটিক্যাল পার্টি রিলেটেড কোয়েশ্চেন্স, এটা পলিটিক্যাল পার্টি নিয়ে যখন চর্চা করবো তখন আমরা এটা পাবো। আপাতত এখানে স্কিপ করো আর দেখে নাও পলিটিক্যাল পার্টি নিয়ে তিনি বলেছেন। হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পলিটিক্যাল পার্টি নিয়ে যদিও এখানে মাথায় রাখবে, এই মরিস দুবেনজার, সবাই এরা পলিটিক্যাল পার্টি নিয়ে চর্চা করেছে, কিন্তু এখানে সঠিক উত্তরটা স্যামুয়েল পি হান্টিংটন। কিন্তু এই মরিস দুবেসারের নামটা বা দুবেরজারের নামটা ভালো করে মনে রাখবে, পলিটিক্যাল পার্টি নিয়ে যখন আলোচনা করবে তখন এর নামটা মানে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট নাম হচ্ছে ইনি। ঠিক আছে, আমি বলবো তোমাদের যখন পড়াবো মরিস দুবেনজার, তখন তোমরা দেখবে যে মরিস দুবেনজার হচ্ছে পলিটিক্যাল পার্টি রিলেটেড কোনো কোয়েশ্চেন্স, থিওরিটিক্যাল কোয়েশ্চেন্স আসলে সেখানে মরিস দুবেনজার ইজ দ্য রাইট আনসার। তখন হান্টিংটনকে তোমরা যদি মনে না থাকে, কনফিউশন যদি হয়, তখন তোমরা মরিস দুবেরজারকেই চুজ করে আসবে, ওটাই দেখবে মোস্ট অফ দ্য টাইম ঠিক হবে। যদিও জিওভানি সার্তোরিও আছে, বাট ইনি হচ্ছেন মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট একটা বা খুব ক্লোজ একটা নাম, বারবার যে থিওরি দিয়েছেন সেগুলো খুব গুরুত্বপূর্ণ। আসবো আমরা সেই আলোচনা, তখন পাবে। আবার রিপিট করছি, এখানে কোয়েশ্চেন্সটা দেখো, ভালো করে দেখে নাও। স্যামুয়েল পি হান্টিংটন 1965, 2023 এসেছে লেটেস্ট কোয়েশ্চেন্স, ভালো করে দেখে নিও। নেগেটিভ ইন্ডাইসেস এর কথা তিনি বলেছেন, এগুলো আলোচনা করেছিলাম তোমাদের, নেগেটিভ কিছু ইন্ডাইসেস সেখানে থাকে, ঠিক আছে? পলিটিক্যাল ডেভেলপমেন্ট আলোচনা করতে গিয়ে বলেছিলাম এগুলো, যে নেগেটিভ কিছু ইন্ডাইসেস থাকে যেগুলো হচ্ছে পলিটিক্যাল ডেভেলপমেন্টটাকে হয়তো আটকে দিতে পারে এবং সেখানে অবক্ষয়ের দিকে নিয়ে যেতে পারে সিস্টেমটিকে, পুরোটাকে। তো এখানে কি অ্যান্টি ন্যাশনাল ইভেন্টস যদি হয়ে থাকে কতগুলো, যে মানে কি বলবো, যে জাতীয়তাবাদ বিরোধী হয়তো সেখানে মানসিকতা হয়তো কাজ করছে, বা কোনো একটা প্রোগ্রামস হয়তো সেখানে কোনো একটা গ্রুপ হয়তো করছে, সেগুলোর কারণে পলিটিক্যাল ডেভেলপমেন্ট কিন্তু আটকে যেতে পারে, ওরা আটকে দিতে পারে। কমিউনাল অ্যান্ড রেসিয়াল কনফ্লিক্ট যদি হয়, যে সাম্প্রদায়িক বা সেখানে জাতিগত যদি সেখানে দাঙ্গা বা দ্বন্দ্ব যদি হয়, তাহলে সেটার কারণে উন্নতিটা আটকে যেতে পারে, পলিটিক্যাল ডেভেলপমেন্ট আটকে যেতে পারে। কার্টেলমেন্ট অফ দ্য ফ্রিডম অফ প্রেস অ্যান্ড মিডিয়া, যদি সাংবাদিকের এবং মিডিয়ার যদি কথা বলা যদি বন্ধ করে দাও তুমি, তাদের কাজ করা যদি তুমি এক প্রকার বন্ধ করে দাও, তাহলে কি হতে পারে, তাহলে সেটা বাধাপ্রাপ্ত হতে পারে। ইলেকট্রাল রিগিং অ্যান্ড ইরেগুলারিটিস যদি হয়, যে তুমি নির্বাচনে, গতকাল বলছিলাম না, এগুলো এগুলো হচ্ছে উন্নতির মাপকাঠি, স্মুথ স্মুথ ডেভেলপমেন্টের মাপকাঠি, যে স্মুথলি পাওয়ার ট্রানজিশন হয়, যে নির্বাচনের মাধ্যমে আমরা পাওয়ার ট্রানজিশন করি। কিন্তু বাংলাদেশে তো এটা হলো না। বাংলাদেশে কি হলো, বাংলাদেশে আমরা অন্য কিছুই দেখলাম। কিন্তু আমাদের দেশে যেহেতু এই জিনিসগুলো খুব কম হয়, স্মুথ রিগিং বা ইরেগুলারিটিসগুলো যেহেতু কম হয়, মিডিয়ার যেহেতু স্বাধীনতা আছে অনেকটাই, রেশিয়াল কনফ্লিক্টগুলো কম, অ্যান্টি ন্যাশনাল মুভমেন্টসগুলো বা ইভেন্টসগুলোও কম, সব মিলিয়ে মিশে আমরা দেখতে পাবো আমাদের এই কারণগুলোর কারণেই আমাদের দেশে কিন্তু দেখবে যে স্মুথলি ট্রানজিশনটা হয়, ডেমোক্রেটিক ট্রানজিশনটা হতেই আছে। কিন্তু প্রতিবেশী দেশগুলো যারা ছোট, এত ম্যাচিওর নয়, তাদের কিন্তু দেখবে পলিটিক্যাল সিস্টেম ভেঙে পড়ছে এই সমস্ত রিভলিউশনের মধ্য দিয়ে, বড় বড় সেখানে তারা রিভলিউশন ঘটাতে বাধ্য হচ্ছে, ইম্যাচিওর তারা। প্রোটেস্ট ডেমনস্ট্রেশন বাই দ্য ইউজ অফ ভায়োলেন্স, যে হিংসা প্রয়োগ করে হয়তো প্রতিবাদ তুমি করছো, প্রতিবাদ প্রদর্শন করছো, তো এটা হবে না। স্মুথ ট্রানজিশনে সবসময় প্রতিবাদ শান্তিপূর্ণ হয়। অ্যানোমিক ডিস্টারবেন্সেস আন্ডার গ্রুপ অ্যাক্টিভিটিস, অ্যানোমিক ডিস্টারবেন্স তোমাদের বলছিলাম, এবং অ্যান্ড আর্ম অ্যাটাক। অ্যানোমিক মানে হঠাৎ করে মাথা চাড়া দিয়ে উঠলো কোনো একটা গোষ্ঠী, তারা কোথা থেকে আসলো, কে তারা, তাদের পরিচয় কি, তাদের সংখ্যাই বা কতজন, তাদের দাবি বা কি, কতদিন বা তারা এই আন্দোলনটিকে চালিয়ে নিয়ে যাবে, তুমি কিচ্ছু জানো না, ঠিক আছে?
তো হঠাৎ করে এইরকম গ্রুপগুলো যদি মাথা ছাড়া দিয়ে ওঠে তখন কিন্তু একটা পলিটিক্যাল ডেভেলপমেন্ট আটকে যেতে পারে, এই সমস্যাগুলো হতে পারে। পলিটিক্যাল ডিফেকশনস ফর সেলফিশ গেইনস, পলিটিক্যাল ডিফেকশনস যে রাজনৈতিক মানে একটা ব্যক্তি স্বার্থ তোমার চরিতার্থ করার জন্য তুমি কি করছো, যে রাজনৈতিক দল ত্যাগ করছো, এটাকে বলা হচ্ছে পলিটিক্যাল ডিফেকশন, রাজনৈতিক দল ত্যাগ করছো। এটা আমাদের দেশে সচরাচর হয় জেনারেলি, অন্য প্যারামিটার্সে আমরা অনেকটা স্ট্রং, কিন্তু এই জায়গাটাতে অনেকটা আমরা দুর্বল, যে দেখবে রাতারাতি সেখানে কি হচ্ছে যে একটা দলের এমএলএ এমপি সেখানে অন্য একটা রাজনৈতিক দলে চলে যাচ্ছে, এগুলো হচ্ছে। তো ফলে কিছুটা আমাদের ডেমোক্রেটিক সেটব্যাক সেগুলো বলা যেতে পারে, ডেভেলপমেন্টটিকে আটকে রেখেছে এগুলো, এই সমস্ত কারণগুলো। ফ্র্যাগমেন্টেশনস অফ পলিটিক্যাল পার্টিস, যে পলিটিক্যাল পার্টিসগুলো টুকরো টুকরো হয়ে আছে, মানুষ এই কারণে কি করে যে টুকরো টুকরো হয়ে থাকা পলিটিক্যাল পার্টিসগুলোকে ভোট দেয়। তো ফলে কি হয়, কোনো একটা হয়তো ইউনিটি তৈরি হয় না, সরকারে হয়তো কোনো একটা পার্টি তারা ক্ষমতায় আসে না, অনেকগুলো পার্টি মিলে ক্ষমতায় আসছে এবং তারা গিয়ে আলটিমেটলি ডেভেলপমেন্ট এনশিওর করতে পারছে না, কারণ তারা মত পার্থক্য তাদের মধ্যে তৈরি হচ্ছে ডিসিশন নেওয়ার টেবিলে বসে। তো আলটিমেটলি সেই সরকার টিকছে না, ভেঙে পড়ে যাচ্ছে, বড় কোনো ডিসিশন নিতে পারছে না, সবাইকে তোষামত করে চলতে হচ্ছে, একটা বার্গেনিং পলিটিক্স চলছে। তো এগুলো দিয়ে কখনো বড় কোনো ডেভেলপমেন্ট এনশিওর করা যায় না। সাপ্রেশনস অফ ডিসেন্ট, সাপ্রেশনস অফ ডিসেন্ট, ডিসেন্ট মানে হচ্ছে যে যারা বিরুদ্ধ মত পোষণ করছে তাদেরকে তুমি হয়তো দমিয়ে দিচ্ছ, তো এটা কখনো করা যায় না, এটা হচ্ছে পলিটিক্যাল ডেভেলপমেন্টের এটা কিন্তু পার্ট নয়, এটা হচ্ছে বিরোধী পার্ট একটা, যে যদি তুমি উন্নতি না চাও তাহলে কি করবে, তাহলে বিরোধীদেরকে এখানে কিন্তু তুমি দমন করো, তবেই উন্নতি হবে না, তুমি পাওয়ারে থাকতে পারবে একাই, বাকিরা এখানে ডেমোক্রেটিক ট্রানজিশন আসবে না, উন্নতি হবে না। এইগুলো আইডোলাইজেশনস অফ দ্য রুলার্স, আইডোলাইজেশনস অফ দ্য রুলার্স, আইডোলাইজেশন অফ দ্য রুলার্স মানে হচ্ছে যেমন দেখবে শেখ হাসিনা কি করেছে, তার বাবাকে হচ্ছে বা তার নিজেকে তার নিজের নামে হচ্ছে ইউনিভার্সিটি তৈরি করছে, বিভিন্ন ইনস্টিটিউশন তৈরি করেছে। এখানেও দেখবে নরেন্দ্র মোদী আমাদের এখানে দেখবে বিভিন্ন স্টেডিয়াম তৈরি করেছে তার নামে। হ্যাঁ, এইরকম দিদির নামে দেখবে এখানে দেখবে পুজো হচ্ছে। হ্যাঁ, এই যে এগুলো এগুলো কি হয়, এগুলো কিন্তু ডেমোক্রেটিক ট্রানজিশনটিকে স্তব্ধ করে দেয়, পলিটিক্যাল ডেভেলপমেন্টটিকে এগুলো বন্ধ করে দেওয়ার জন্য যথেষ্ট। এগুলো না থাকাই ভালো, যতটা এখানে একেবারেই এইরকম মানে কি বলবো, যে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে সেখানে একটা নিউট্রাল একটা 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 সিস্টেম তৈরি করা যাবে, ততই কিন্তু সেটা অ্যাকসেপ্টেন্স, তার অ্যাকসেপ্টেন্সটা তত বেশি হবে, সমাজের প্রত্যেকটা মানুষ তাকে মেনে নেবে। 11 নম্বর বলছে গ্লোরিফিকেশনস অফ দ্য পলিটিক অফিসিয়াল আইডিওলজি, গ্লোরিফিকেশন অফ দ্য অফিসিয়াল আইডিওলজি, যে একেবারেই গ্লোরিফিকেশনস অফ দ্য অফিসিয়াল আইডিওলজি, অর্থাৎ সরকারিভাবে যে সিদ্ধান্তটা তুমি নিয়েছো বা মতাদর্শটা তুমি নিয়েছো সেটাকে গৌরবান্বিত করে তুলতে হবে, সেটা নিয়ে গর্ব করতে হবে, সেটা নিয়ে প্রচার করতে হবে, ঠিক আছে। না না না, গ্লোরিফিকেশনস অফ দ্য অফিসিয়াল আইডিওলজি বলছে, এটা মনে হচ্ছে একটু উল্টোটা বলেছে না, এই পয়েন্টটিকে ছাড়ো, এই পয়েন্টটিকে মনে হচ্ছে একটু আমার উল্টোটা বলেছে, ঠিক আছে, এটা উল্টোটা বলেছে মনে হচ্ছে। পলিটিক্যাল অ্যাসাসিনেশন, হ্যাঁ, রাজনৈতিক হত্যা যদি হয়ে থাকে তাহলে কি হবে, যে রাজনৈতিক হত্যা হওয়া মানে হচ্ছে সেটা তো খারাপ একটা বিষয়, যারা হয়তো সেখানে সরকারের ভুল ভ্রান্তিগুলো ধরিয়ে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আয় 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 বুনু, এই তো স্যার এসছে, কোথায় বস, তোর স্যার কি, ও তো সবার স্যার। হ্যাঁ, এখানে আয়, এখানে আয়, এখানে আয়। এই ভদ্রলোককে চিনতে পারছো, দেখো ও ও আচ্ছা, এই প্ল্যাটফর্ম তো। এই ভদ্রলোককে চিনতে পারছো তোমরা, হ্যালো, কে চিনতে পারছো? অনেকজনকে দেখতে পাচ্ছি, তা ময়ূরী আই থিঙ্ক চিনি, ওকে ময়ূর আর কি। নতুন ময়ূরীকে হয়তো দেখো। অনেকে এসছে। কারা ক্লাস করেছিলে একটু কথা বলো, স্যার এসে রেসপন্স করো একটু। হ্যালো, আমি উদয় বলছি। আমার গলা বুঝতে পারিনি। বোঝা যাবে না, ঠিক আছে কন্টিনিউ করো। অনেকে আছে এখানে। কেমন আছেন স্যার? কেমন আছেন স্যার? ভালো আছি, ভালো আছি, খুব স্যার, ভালো আপনি? আছি, খুব অনেকে ভালো আছি। আছে তোমরা এখানে। সবাই কেমন আছো? ইপসিতা ক্লাস করেছে, ইপসিতা, হ্যাঁ ইপসিতা মনে পড়ছে, ইপসিতা। সোহিনী আছে, হ্যাঁ সমৃতা ছিল না, শ্রেয়সী ছিল, হ্যাঁ হ্যাঁ, তাই তো। হুম। আর বাকিগুলো সব পাস করে গেছে, দীপিকা আছে। আচ্ছা, তোমাকে হ্যাঁ, দেখে বাকিগুলো স্যার, সব আমি নতুন। ছিলাম না। আর স্যার, অনেক আমি ভালো ভালো ছিলাম না। করেনি। ঠিক আছে, পড়াশোনা করো, 5-6 জন মন আছে। দিয়ে পড়ো। ঠিক যা আছে, স্যারকে বুঝতে দে। ঠিক আছে, তুই ক্লাস নে, আমি কিছুক্ষণ পরে ছেড়ে দেবো। হ্যাঁ, লাইটটা অন করে দেবো, যা। পলিটিক্যাল অ্যাসাসিনেশন তাহলে রাজনৈতিক হত্যা, ঠিক আছে। পলিটিক্যাল অ্যাসাসিনেশন রাজনৈতিক হত্যা, দরজাটা ভালো করে লাগিয়ে দে, শব্দ যাবে।
রাজনৈতিক হত্যা এগুলো হবে না, রাজনৈতিক বিশেষ করে রাজনৈতিক ব্যক্তিত্বরা যদি এখানে হত্যাই হবে তাহলে কি হবে, তাহলে সরকারের যে যারা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম বেসিক্যালি করে, তো সেই লোকগুলো আর রইবে না, তো থাক, যদি এরাই না থাকে তাহলে সরকার কি হবে, যে নিজে একেবারেই যা খুশি তাই করবে, তো আলটিমেটলি কি হবে, সে নিজের মতো করে উন্নতি করবে, কিন্তু সেই উন্নতি তো সকলের জন্য হবে না, তার নিজের লোকেদের উন্নতি হবে শুধু, কিন্তু এটা তো সমগ্র দেশের উন্নতি হবে না। তো এগুলো একটা নেগেটিভ কতগুলো ডেভেলপমেন্টস বলা যেতে পারে, নেগেটিভ কতগুলো বিষয় পলিটিক্যাল ডেভেলপমেন্টসের ক্ষেত্রে। পলিটিসাইজেশন অফ দ্য আর্ম ফোর্সেস, পলিটিসাইজেশন অফ দ্য আর্ম ফোর্সেস, যে হ্যাঁ পলিটিক্যাল আর্ম ফোর্স যারা রয়েছে, যারা সশস্ত্র বাহিনী যাদেরকে বলছে, সশস্ত্র বাহিনীদের হচ্ছে রাজনীতিকরণ। তো তারা যখন রাজনীতিতে প্রবেশ করে তখন কি হয়, জেনারেলি তারা অনেক বেশি নিষ্ঠুরভাবে শাসন করে, তারা বন্দুকের ভয় দেখিয়ে মানুষকে শাসন করে, মানুষকে একটা মেশিনারিতে পরিণত করার চেষ্টা করে, যেভাবে তারা ট্রেন্ড হয়, যেভাবে তারা দেখবে একটা ট্রেন্ড হয় মেশিনারি ওয়েতে, ঠিক সেই রকম ভাবেই তারা কিন্তু শাসন করার চেষ্টা করে, কিন্তু এটা কোনো রকম ভাবেই কিন্তু একটা শাসন করার মাপকাঠি নয়। মানে মানুষ যখন সে তখন নিয়ম ফলো করবে বা নিয়মটাকে ব্রেক করবে, এটাই নিয়ম, কিন্তু মিলিটারি সেটা বোঝে না, মিলিটারি বোঝে সেখানে নিয়মের বেড়াজাল, একটা নিয়মের বেড়াজালের মধ্যেই তোমাকে জীবনযাপন করতে হবে। সো আলটিমেটলি যখন এই তারা রাজনীতির আঙ্গিনায় যখন প্রবেশ করে যায়, তখন মুশকিলটা হয় কি, যে খুব একটা বেশি এগোতে দেখা যায় না সিস্টেমটিকে, সেখানে সেখানে খুব একটা মানুষ এগোতে পারে না, কারণ মেশিনারি ওয়েতে কখনো সমাজের প্রোগ্রেস হতে পারে না। 14 নম্বর দেখো কি বলছে, কমিটমেন্ট অফ পাবলিক সার্ভিসেস টু দ্য লাইন অফ রুলিং পার্টি, কমিটমেন্ট অফ পাবলিক সার্ভিসেস টু দ্য লাইন অফ রুলিং পার্টি, যে রুলিং পার্টি মানে হচ্ছে যেমন এই মুহূর্তে যেমন পশ্চিমবঙ্গে টিএমসি আছে, কেন্দ্রে হচ্ছে বিজেপি আছে, এরা শাসন করছে, তো শাসন করা পার্টিগুলো যেই রকম ভাবে তারা রাজনৈতিক দলটাকে তারা পরিচালনা করে, বা তারা নিজেদের দলের যে মতাদর্শ সেই মতাদর্শেই যদি তারা এখন পুরো দেশটাকে পরিচালনা করে, তাহলে মুশকিলটা হবে কি, সেখানে প্রত্যেকটা অংশের মানুষের কিন্তু কমিটমেন্ট, মানে প্রত্যেকটা অংশের মানুষের কিন্তু সেখানে কোনো লাভ হওয়ার সম্ভাবনা থাকে না, তাদের উন্নতি হওয়ার সম্ভাবনা থাকে না। তো এতে করে কি হয়, এতে করে পলিটিক্যাল ডেভেলপমেন্ট হবে না ওভারঅল, এটাই। হোয়াইট কারাপশন অ্যান্ড ম্যাল অ্যাডমিনিস্ট্রেশন, যদি চরম দুর্নীতি হয়, এবং যদি ম্যাল অ্যাডমিনিস্ট্রেশন মানে হচ্ছে যে কি বলবো, ম্যাল অ্যাডমিনিস্ট্রেশন বাংলায় বলা হয় যে ভঙ্গুর প্রায় এক প্রকার বলতে পারো যে প্রশাসন, ঠিক আছে, বা দুর্নীতিগ্রস্ত প্রশাসন, দুর্নীতি এবং দুর্নীতিগ্রস্ত প্রশাসন, ম্যাল অ্যাডমিনিস্ট্রেশন যেটাকে বলা যেতে পারে। তো এইরকম যদি প্রশাসন থাকে তাহলে কি হবে, যার নিউট্রাল পজিশনটা সে রক্ষা করতে পারবে না, তুমি যাবে অফিসে কাজের জন্য, তোমার কাছ থেকে যে কাজটা তোমার ফ্রিতে হয়তো কম পাওয়ার কথা, সেটা হয়তো 5,000 টাকা চেয়ে বসে আছে, সো 5,000 টাকা তো তোমাকে আর্ন করে দিতে হবে, তো তোমাকে আর্ন করেও যদি এখন সরকারি সার্ভিসগুলোও যদি নিতে হয়, যেটার জন্য যদি তুমি অলরেডি ট্যাক্স পে করেছো, তো সেই ট্যাক্স পে করার পরেও এখন দেখা যাচ্ছে বিউরোক্র্যাটরা তারা নিজেরা আর একটা এরকম টেবিলের তলা দিয়ে টাকা নিচ্ছে, তাহলে কি হবে, মুশকিলটা হবে, তোমার হার্ডওয়ার্কটা তোমাকে আরো বেশি করে করতে হবে অল্প কিছু মানুষের পেট ভরানোর জন্য। তো অল্প কিছু মানুষের পেট ভরানোর জন্য তোমাকে যদি হার্ডওয়ার্ক আরো বেশি করে করতে হয়, ইনকাম লেভেলটাকে আরো যদি বাড়াতে হয়, মুশকিলটা হবে কি, খুব বেশি তুমি এগোতে পারবে না, দেশ এগোতে পারবে না, অল্প কিছু মানুষের উন্নতিটাই হবে, বাকি সমস্ত মানুষ কিন্তু অনুন্নতিতে ভুগবে, উন্নয়নের তারা ছোঁয়াও পাবে না। কনসেন্ট্রেশন অফ পাওয়ার্স, কনসেন্ট্রেশন অফ পাওয়ার মানে ক্ষমতা যদি কেন্দ্রীভূত হয়ে যায়, এক জায়গায় কেন্দ্রীভূত হয়ে গেছে, ডিসেন্ট্রালাইজেশন তার হয়নি, হ্যাঁ, তাহলে মুশকিলটা হবে কি, যে উন্নতি হবে না। হ্যাঁ, ও কারণ একটা মানুষের পক্ষে বা অল্প কিছু মানুষের পক্ষে এটা কখনোই বোঝা সম্ভব নয় যে তারা সমস্ত কিছুকে হয়তো বুঝতে পারে, সম্ভব নয়, সমস্ত মানুষের সেন্টিমেন্টটাকে বোঝা, তার ডিমান্ডগুলো বোঝা, প্রতিদিন তার ডিমান্ডের মধ্যে চেঞ্জ, এগুলোকে বোঝা, এটা পসিবল নয়। 17 নম্বর বলছে মাস্ট অ্যারেস্ট, এটাও হয় জেনারেলি, আমরা দেখতে পাই যে গণহারে অ্যারেস্ট হয়, এগুলোও ঠিক নয়, এগুলোও যদি হয় তাহলে সেটা উন্নতির বিকল্পে, কারণ মাস লেভেলে যখন কেউ আন্দোলন করছে তখনই জেনারেলি অ্যারেস্টটা হয়, এবার মাস লেভেলে যখন আন্দোলন হচ্ছে তার মানে কি, তার একটা নতুন দাবিকে তুলে ধরছে, সরকারের উচিত হচ্ছে যে সেই দাবিটাকে পূরণ করা, নাকি তাদেরকে অ্যারেস্ট করা, কারণ দাবিটা তৈরি হয়েছে বলেই তারা, মানে তাদের সেই নিডটা তৈরি হয়েছে বলেই তারা সেই নিডটা পূরণ করার জন্য আন্দোলন করছে, কিন্তু সেই আন্দোলনটিকে মানে পজিটিভলি সেখানে সেই দাবিগুলোকে পূরণ না করে যখন তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে, তখন সেটা কিন্তু কোনো রকম ভাবে উন্নতির মাপকাঠি নয়, তো এটা ভালো করে বুঝতে হবে। ফরেন ইন্টারফারেন্স ইন ডোমেস্টিক মেটার্স, যে বৈদেশিক যে হস্তক্ষেপ, আভ্যন্তরীণ বিষয় বৈদেশিক হস্তক্ষেপগুলো আলটিমেটলি আমরা খারাপভাবেই দেখে থাকি, অর্থাৎ মানে আলটিমেটলি কি হয়, যে বিদেশি কোনো রাষ্ট্র এসে তোমার নিজের দেশের বিষয়ে নাক গলাবে, আলটিমেটলি বিশেষ কোনো উন্নতি এতে কিন্তু হবে না, তুমি তোমার মতো করে উন্নতি করতে পারবে না, ওর মতো করে হবে, যেমন ব্রিটিশরা এসে তাই করেছে, আমাদের কি উন্নতি হয়েছে, হয়নি, এগুলোই।
27 নম্বর চলে আসো, ক্লাস অফ সিভিলাইজেশন থিসিস ওয়াজ অ্যাডভোকেটেড বাই, তো এটা হচ্ছে সামিল পি হান্টিংটন, আর নতুন করে বলার কিছু নেই, স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন্স, এটাও একই প্রশ্ন। চলে আসো 29 নম্বর, হু প্রপাউন্ডেড দ্য থিওরি অফ দ্য থার্ড ওয়েভ অফ ডেমোক্রেটাইজেশন, হান্টিংটন, এটা প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে মাস্টার্সে এসেছে 2024 লেটেস্ট কোয়েশ্চেন্স, ভালো করে দেখে নাও যারা এন্ট্রান্স দেবে তারা। অ্যাকর্ডিং টু সামিল পি হান্টিংটন, পলিটিক্যাল ডেভেলপমেন্ট টেক্স প্লেস হোয়েন, যে রাজনৈতিক উন্নয়ন তখন ঘটে, কখন? যখন মাস মোবিলাইজেশন অ্যান্ড পার্টিসিপেশন আর লেসার দ্যান ইনস্টিটিউশনালাইজেশন। মাস মোবিলাইজেশন অ্যান্ড পার্টিসিপেশন আর লেসার দ্যান ইনস্টিটিউশনালাইজেশন, যে প্রাতিষ্ঠানিকীকরণের থেকে, কি বলুন, চেয়ারে বসে আছে, প্রাতিষ্ঠানিকীকরণের থেকে যদি মাস মোবিলাইজেশনটা যদি কম হয় এবং পার্টিসিপেশনটা যদি কম হয় বা ব্যালেন্স আকারে যদি হয়, তাহলেই কিন্তু পলিটিক্যাল ডেভেলপমেন্ট এনশিওর হতে পারে। কিন্তু দেখা যাচ্ছে যে মাস মোবিলাইজেশন অনেক হয়ে গেছে, মানে মোবিলাইজেশন চরম আকারে হয়েছে, কিন্তু ইনস্টিটিউশনালাইজেশন হয়নি সেগুলোর, তাহলে সিস্টেম কিন্তু ভেঙে যাবে, ভেঙে পড়বে। যে বাংলাদেশে হলো যে মানুষের অনেক উন্নতি হয়েছে, কিন্তু শেখ হাসিনা সেই উন্নতিকে বুঝতে ব্যর্থ। মানুষ অনেক প্রোগ্রেস করে গেছে, কিন্তু সেই প্রোগ্রেসকে বুঝতে সে ব্যর্থ, পাওয়ার কনসেন্ট্রেট করে ফেলেছে। যে যে সমস্ত মানুষরা হয়তো সরকারকে রিপোর্ট দেয়, তার যে রিসার্চ এজেন্সিগুলো আছে, ইনস্টিটিউশনসগুলো আছে, সেগুলো এত বেশি মানে তেল মারতে ব্যস্ত হয়ে গেছে যে তারা নিউট্রালি কখনো মানে রিসার্চটাই করেনি, নিউট্রালি তারা ইনভেস্টিগেশনটাই করেনি, নিউট্রালি তারা সোসাইটিটাকে অবজার্ভই করছে না। যেটা শুনলে শেখ হাসিনা খুশি হবে সেটাই তারা বলছে, সেটাই বলছে। তো যেহেতু ওটা শুনতেই তিনি খুশি হবেন, তাই ওরা ওদের মতো করে শুনিয়েছে। আলটিমেটলি কি হলো? আলটিমেটলি সিস্টেম তো অন্য কথা বলছে, সোসাইটি তো অন্য কথা বলছে, সোসাইটি তো ডিমান্ড তো অন্য কিছু কথা বলছে, অর্থাৎ ডিমান্ড অনেকটা উপরে পৌঁছে গেছে, কিন্তু ওরা রিপোর্ট দিচ্ছে কি না না সব কন্ট্রোলে আছে। রিসার্চ এজেন্সিগুলো, সিকিউরিটি এজেন্সি থেকে শুরু করে সমস্ত কিছু তাকে রিপোর্ট দিয়েছে, না না সব কন্ট্রোলে আছে ম্যাডাম, আপনি কোনো চাপ নেবেন না। কিন্তু চাপ কতদিন নেবে না সে? ততদিনই যতদিনই এরা এদের দেয়ালে পিঠ না ঠেকে গেছে যে আমরা চাইছি কিন্তু পাচ্ছি না, আর সহ্য করব না। তো তখন এরা যখন মাস লেভেলে গ্যাদারিং করে যখন একটা বড় পুশ দিচ্ছে, তখন কিন্তু এই সরকারকে কিন্তু মানে ইনস্টিটিউশনকে ভাঙতে মানে ভেঙে পড়তে বাধ্য। তো গেল দেখলাম আমরা, এই যে কালকেই দেখবে ইয়ের বাড়ি ভেঙে দিয়েছে, ধানমন্ডিতে শেখ মুজিবুরের বাড়ি ভেঙে দিয়েছে। কার মাইক খোলা আছে? কিছু বলছো? দীপিকার মাইক খোলা আছে। তো এইগুলো ভালো করে দেখে নিও। চলে আসো, অ্যাকর্ডিং টু সামিল পি হান্টিংটন, পলিটিক্যাল ডিকে টেক্স প্লেস হোয়েন, পলিটিক্যাল ডিকে মানে অবক্ষয়, রাজনৈতিক অবক্ষয় কখন ঘটে? ওই যে কারণগুলো সব বলে গেলাম। মাস মোবিলাইজেশন প্লাস পার্টিসিপেশন ইজ গ্রেটার দ্যান ইনস্টিটিউশনালাইজেশন। বুঝতে পেরেছো? যে রাজনৈতিক অবক্ষয় তখন ঘটবে যে মানুষের অনেক উন্নতি হয়েছে, কিন্তু ইনস্টিটিউশনগুলোর মধ্যে ইনকর্পোরেশনস বা ইনক্লুসিভ ইনস্টিটিউশনালাইজেশনসটা হয়নি। তাহলে কি হবে? ঢুকতেই পারছে ইনস্টিটিউশনে, তো ওরা বলবে ভাঙো ভাই, ভেঙে আমরা নতুন করে তৈরি করবো। তো তখনই রাজনৈতিক অবক্ষয় হবে, যেটা এই মুহূর্তে বাংলাদেশে চলছে। দেখতেই পাচ্ছ এটা কোথায় এসেছে? ওয়েস্ট বেঙ্গল স্টেটে 2020-তে এসেছে, ভালো করে দেখে নাও, গুরুত্বপূর্ণ প্রশ্ন। 32 নম্বর, হু অ্যামং দ্য ফলোইং আইডেন্টিফাইজ পলিটিক্যাল ডেভেলপমেন্ট উইথ দ্য ইনস্টিটিউশনালাইজেশন অফ পলিটিক্যাল অর্গানাইজেশন এন্ড প্রসিডিউর। তো এটা পলিটিক্যাল ইনস্টিটিউশনালাইজেশন, পলিটিক্যাল অর্গানাইজেশন, পলিটিক্যাল ডেভেলপমেন্ট, এই কথাগুলো একসঙ্গে কে বলবে? আর হান্টিংটন আর কে? 22-এ এসেছে, ভালো করে দেখে নাও, গুরুত্বপূর্ণ প্রশ্ন, ওয়েস্ট বেঙ্গলেই এসেছে। হু আর্গিউজ দ্যাট ইনস্টিটিউশনালাইজেশন ইজ নেসেসারি ফর মডারেশন অ্যান্ড ডেমোক্রেসি। তো ইনস্টিটিউশনালাইজেশনের কথা এতক্ষণ ধরে হান্টিংটন বলছে, বলেই আসলাম 2017 সালে মহারাষ্ট্রে এসে। অ্যাকর্ডিং টু হান্টিংটন, হুইচ অফ দ্য ফলোইং কান্ট্রিজ ক্যান বি কনসিডার্ড অ্যাজ কামিং আন্ডার দ্য থার্ড ওয়েভ অফ ডেমোক্রেসি। তো থার্ড ওয়েভ, এই দেখো এখানে, এটা ওখানে অন্য কিছু ছিল আর এখানে দেখো একই কোয়েশ্চেন্স, দেখো। তো এটা ইন্ডিয়ান ইসরায়েল থার্ড ওয়েভের মধ্যে, না এটা ভুল আছে, এখানেও ভুল আছে, থার্ড ওয়েভ বলেছো তো নাকি? কনসিডার কামিং আন্ডার থার্ড ওয়েভ বলেছে, তাহলে এটা হবে না, ডি হবে, এটা ঠিক করে দেবো। 34 নম্বর লিখে দাও গ্রুপে কেউ একজন, ইন্ডিয়ান ইসরায়েল বলেছে, এটা হবে না, এটা হচ্ছে ডি হবে অপশন। চলে আসো 35, হু অ্যামং দ্য ফলোইং হ্যাজ কানেক্টেড কালচার উইথ সিভিলাইজেশন। তো কালচার উইথ সিভিলাইজেশন আর কে বলবে? হান্টিংটন, দেখলে তোমরা, সভ্যতার কথা বলছে, সংস্কৃতির কথা বলছে। সামিল পি হান্টিংটন ইজ দ্য অথর অফ ক্লাস অফ সিভিলাইজেশন। এন্ড অফ আইডিওলজি কার লেখা? এটা হচ্ছে ফ্রান্সিস ফুকুয়ামার লেখা, ভালো করে মনে রাখবে। তো এন্ড অফ আইডিওলজি, এন্ড অফ হিস্ট্রি, এগুলো সব ফুকুয়ামার লেখা, ভালো করে মনে রাখবে, ঠিক আছে? তারপরে দেখো এখানে 37 কি বলছে? সামিল পি হান্টিংটন কোনটা হবে? এটা হচ্ছে ফল্ট লাইন্স অফ সিভিলাইজেশন, যেহেতু সিভিলাইজেশন আছে এটাই হওয়া উচিত। জন রলস কি হবে? থিওরি অফ জাস্টিস 1971, তোমরা জানো। সামির আমিন কি হবে? ডিপেন্ডেন্সি, কিছুদিন বাদেই ডিপেন্ডেন্সি থিওরি পড়াবো তোমাদের। রোনাল্ড এই চিলকোট কে হবে? এটা পলিটিক্যাল ইকোনমি, দেখে নিও এগুলো। চিলকোটের নামটা ভালো করে দেখে নাও, নতুন একটা নাম, গুরুত্বপূর্ণ নাম, ঠিক আছে? চলে আসো পরে।
Who defined modernization as the multifaceted process involving changes in all areas of human thought and activities? So Huntington, who defined modernization as a multifaceted process involving changes in all areas of human thought and activities? So Huntington, multifaceted process involving changes in areas of human thought and activity. তো মডার্নাইজেশনের সাথে মানুষের যে চিন্তা ভাবনা এবং তার যে কার্যকলাপ সেগুলোকে তিনি এখানে যুক্ত করেছেন এবং সেগুলো এক প্রকার বহুমুখী বলতে পারো। এটা আর কে হবে? বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে এসেছে হান্টিংটন। Who among the following believes that corruption is inseparable from modernization? কারাপশন, এই নতুন প্রশ্ন, খুব ভালো করে দেখো। মডার্নাইজেশনের সাথে কারাপশন হচ্ছে ইনসেপারেবল, মানে তুমি এটাকে বিচ্ছিন্ন করতে পারবেই না, হান্টিংটন বলেছে। তোমাদের আমি এর আগেও বিভিন্ন ক্লাসে বলেছি যে সিস্টেমের মধ্যে যদি কারাপশন না থাকে সিস্টেম রানই করবে না। কারাপশন থাকতে হবে টু সাম এক্সটেন্ট, কারাপশন থাকতেই হবে। যেমন ধরে নাও যে প্রদীপটা আমাদেরকে আলো দিচ্ছে সেই প্রদীপের পেছনটা দেখবে কিন্তু সেখানে কিন্তু একটা কি থাকে, প্রদীপের নিচটা দেখবে সেখানে কি থাকে, ধোঁয়া, অন্ধকার থাকে। কারণ সেই অন্ধকারটা থাকে বলেই সে কিন্তু সকলকে আলোটা দিতে পারে, কারণ ওর নিজেরও একটা পজিশন দরকার, আর সেই পজিশনটা নিতে গিয়ে সে কিন্তু কিছুটা অংশকে অন্ধকার করে রাখে। ঠিক একই রকম ভাবে এখানে বলতে পারো যে কারাপশন কিন্তু মডার্নাইজেশন একটা ইনসেপারেবল পার্ট আধুনিকতার। তো এটা তুমি বিচ্ছিন্ন করতে পারবে না, এটা থাকবেই। এবং শুধু আমি বলবো না যে মডার্নাইজেশন, এটা সব সিস্টেমের মধ্যে এটা থাকে, যেটাকে ডেভিলস বলি আমরা। সেই ডেভিলস যদি না থাকে তুমি ভালোটাকে এনজয় করতে পারবে না। তোমাকে যদি দিনের আলো উপভোগ করতে হয় তাহলে রাতটাকে উপলব্ধি করতেই হবে, রাতের কনসেপ্ট থাকতেই হবে। তো কাইন্ড অফ সেটাই। তো কারাপশন থাকতে হবে তবেই তোমার উন্নতিটা হবে, কারাপশন টু সাম এক্সটেন্ট থাকতে হবে। নতুন কোয়েশ্চেন্স ভালো করে দেখে নাও, খুব গুরুত্বপূর্ণ বিষয় একটা। বলো কি বলছো, কিছু বলছো? স্যার বলো। ওখানে স্যার ওখানে তো এন্ড অফ বেল হবে। ড্যানিয়েল বেল। ড্যানিয়েল বেল। এন্ড অফ হিস্ট্রি যেটা সেটা হচ্ছে ফুকুয়ামা, রাইট। থ্যাংক ইউ। তারপরে এখানে দেখে নাও কি বলছে, হু অ্যামং দ্য ফলোইং ডিফাইন্স মডার্নাইজেশন অ্যাজ মাল্টিফেস। এটা তো বললাম, এটা দেখে নিও, হান্টিংটন আবার রিপিট করেছে 2006 সালে, 4 কোয়েশ্চেন 6। তারপর বলছে ডয়েচ, রিক্স, প্যারেটো, হান্টিংটন। তো এগুলো তো তোমাদের বলেছি এর আগে, তোমরা পড়েছো সবে এগুলো, তাই না? হান্টিংটনে এখানে কোনটা হবে দেখো, মাল্টিফেসেটেড প্রসেস মডার্নাইজেশন, এই তো ডি তে 1 এ 2 হবে এটা, সরি এখানে গন্ডগোল আছে না। 41 নম্বর কোয়েশ্চেন লিখে দাও তো এটাকে একটু, 41 নম্বর। তো এটা হবে ডি তে, হচ্ছে তাহলে 2 হবে। ডি তে 2 কোথায় আছে? ডি তে 2 এক জায়গায় আছে, নাম্বার এ। এটা ঠিক হলো দেখো। বাকিগুলো এখানে দেখে নাও। রিসেপ্টরস অর রিসেপশন সেন্টার, এটা কোনটা বলেছিলাম আমি নিজেই তো ভুলছি। এটা বোধহয় ডয়েসের সাথে বলেছিলাম, রয়েটস। এতে 3, এতে 3, হ্যাঁ ঠিকই আছে। ডয়েস পড়াতে গিয়ে এটা বলেছিলাম, মনে করে দেখো। হ্যাঁ এটা ডয়েচ। আমি নিজেই এখন ভুলছি কনসেপ্টটা কি ছিল। ডয়েসের সাথে এখানে 3 যাবে। বাকিগুলো এখানে দেখে নাও, পরেটো, ট্যারেটো, এগুলো সব এগুলো তোমাদের পড়ানো হয়েছে, এগুলো তোমরা জানো। ডেভেলপমেন্টাল, আমি নিজেই এখন ভুলছি কনসেপ্টগুলো, মাথা থেকে বেরিয়ে গেছে। দেখো পড়ানোর সময় বলে দিয়েছি, এখন আর মাথায় আসছে না। Who among the following liberated political development from socio-economic? Who among the following liberated political development from socio-economic modernization? তো এটা স্যামুয়েল বি হান্টিংটন কি বলেছে, গুরুত্বপূর্ণ বিষয় বোঝার জন্য। Who among the following liberated political development from socio-economic development? যে সামাজিক অর্থনৈতিক যে আধুনিকতা, সামাজিক অর্থনৈতিক আধুনিকতা থেকে উদারনৈতিক রাজনৈতিক উন্নয়নকে কে হচ্ছে কি করেছেন, পৃথক করেছেন। ঠিক আছে, পৃথক করেছেন, মানে রাজনৈতিক উন্নয়নকে পৃথক করেছেন। তো এটা কে হবে? এটা হান্টিংটন করেছেন, যে সামাজিক অর্থনৈতিক উন্নতি হলেই হবে না, রাজনৈতিক উন্নতিটা দরকার। এটা তোমাদের পলিটিক্যাল ডেভেলপমেন্ট পড়াতে গিয়ে বলেছিলাম, এই লাইনটা গতকালকের লেকচারে এটা ছিল না, পলিটিক্যাল ডেভেলপমেন্ট পড়াতে গিয়ে একমাত্র এটা এসেছিল। ঠিক আছে, ভালো করে দেখে নাও। এরপরে দেখো 43 নম্বর কোয়েশ্চেন কি বলছে, অ্যালমন্ড, ইস্টন, লুসিয়ান পাই, হান্টিংটন। অ্যালমন্ড, ইস্টন, লুসিয়ান পাই, হান্টিংটন। অ্যালমন্ড, ইস্টন, লুসিয়ান পাই, হান্টিংটন। তো ইস্টনে তো জানো অথরিটেটিভ অ্যালোকেশনস অফ ভ্যালুস ফর আ সোসাইটি, এটা তোমাদের পলিটিক্যাল সিস্টেম পড়াতে গিয়ে বলেছিলাম। তারপরে তোমাদের হান্টিংটনে এখানে ইনস্টিটিউশনাল ডিকে, এই যে ডিকের কথা আছে, ডিসলিউশন অ্যাজ ওয়েল অ্যাজ গ্রোথ, এটার কথা তিনি বলেছেন। বাকিগুলো নিজেরা দেখে নিই, এগুলো সবই পড়ানো হয়েছে, বোঝানো হয়েছে, রিপিট কোয়েশ্চেন্স আমি যাচ্ছি না, কারণ আমি নিজেই ভুলছি। হু রোড দ্য ওয়ার্ক পলিটিক্যাল অর্ডার ইন চেঞ্জিং সোসাইটিস? হু রোড দ্য ওয়ার্ক পলিটিক্যাল অর্ডার ইন চেঞ্জিং সোসাইটিস? তার নতুন করে কি বলবে? স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন্স, সামুয়েল পি হান্টিংটন।
ম্যাথ লিস্ট 1 লিস্ট 2 45 দেখো দ্য পলিটিক্স অফ মডার্নাইজেশন ডেভেলপমেন্ট হ্যাজ ফ্রিডম পলিটিক্যাল অর্ডার ইন চেঞ্জিং সোসাইটি দেখো এই যে পেয়ে গেছি পলিটিক্যাল অর্ডার ইন চেঞ্জিং সোসাইটি সামিল প্যান্টিংটার সিতে 2 সিতে 2 এখানে অপশন বি হওয়া উচিত বি দেখো বাকিগুলো এখানে দেখে নাও আবার অমর্ত্য সেন হচ্ছে কি ডেভেলপমেন্ট অ্যাজ ফ্রিডম এটা হচ্ছে অমর্ত্য সেন বি1 বি হ্যাঁ এটা অমর্ত্য সেন এগুলো তোমাদের পড়িয়েছি অমর্ত্য সেন পড়াতে গিয়ে এগুলো বলেছি বাকিগুলো দেখে নাও পরে যখন আসবো তখন এগুলো আবার রিপিট হবে In Samil P. Huntington's analysis, India is placed in which of the waves of democratization? দেখো নেটে এসেছে ইন্ডিয়ার কথা বলেছে তো ওই ক্যালকুলেশন করেই মাথায় রাখতে হবে তোমাকে কোথাও যদি মেনশন না থাকে যদি আমি বলে দিয়েছি তোমাদের তোমরা জানো এখন সেকেন্ড ওয়েভ কেন 1945 থেকে 62 পর্যন্ত সো স্বাভাবিকভাবে এটা সেকেন্ড ওয়েভের মধ্যে আসছে সো এটা ভালো করে মাথায় রাখো এটা নেটে এসেছে 19 সালে তার মানে রিপিট হতে পারে স্লেটের কোয়েশ্চেন্স 2024 এ এসেছে লেটেস্ট কোয়েশ্চেন্স দ্য অ্যানার্কিক্যাল সোসাইটি এটা হচ্ছে হেডলি বুলের লেখা জানো তোমরা ক্লাস অফ সিভিলাইজেশন হান্টিংটন ডেভেলপমেন্ট অ্যাজ ফ্রিডম অমর্ত্য সেন আবার রিপিট হলো আর অর্ডার অফ থিংস এটা হচ্ছে তোমাদের মিশেল ফুকো তো এগুলো ভালো করে দেখে নিও এগুলো বইয়ের নামগুলো দেখে নিও এবং ক্রোনোলজিক্যালিও এগুলো দেখে নিও কারণ কোয়েশ্চেনগুলো ক্রোনোলজিক্যালিও অনেক সময় জানতে চাইছে ঠিক আছে এগুলো ঘুরিয়ে দেবে জানো এগুলো স্ট্রেট ফরওয়ার্ড সব দেখো এখানেও তাই একেবারেই ডেভেলপমেন্ট অ্যান্ড আন্ডার ডেভেলপমেন্ট এটা হচ্ছে তোমাদের এই সেলসো শামতো এটা ফুডটাডো এটা হতে পারে ডেভেলপমেন্ট স্পিড অমর্ত্য সেন পলিটিক্যাল অর্ডার চেঞ্জেস হান্টিংটন সবই রিপিট বলার কিছু নেই এখানে ভালো করে দেখে নিও আমি এখানে লিখে দিয়েছি তোমাদের ডিটেলসে একটু দেখে নিও চলে আসো পরের কোয়েশ্চেন্সে পরের কোয়েশ্চেন্স 49 which of the following is incorrect both option C and D কেন ইনকারেক্ট বলেছে পলিটিক্স অ্যামং নেশনস এটা কি নেট ওয়েস্ট বেঙ্গল সেটে 2015 এসেছে পলিটিক্স অ্যামং নেশনস বাই হান্স জে মর্গেনথাউ এটা আমরা জানি এটা ঠিক পলিটিক্স হান্স জে মর্গেনথাউ লেখা এটা তিনি প্রথম আইআর থিওরিস্ট মাথায় রাখবে এর আগে যিনি এই রিয়েলিজম নিয়ে সরি আইআর থিওরিস্ট না রিয়েলিস্ট তিনি প্রথম আইআর রিয়েলিজমের থিওরিস্ট তিনি এর আগে যিনি ছিলেন ইএইচ কার তিনি থিওরিস্ট নন তিনি একজন স্কলার বলতে পারি আমরা থিওরিস্ট নয় কিন্তু ইনি হচ্ছেন থিওরিস্ট কেন তার কারণ একেবারে তিনি হিউম্যান নেচার থেকে শুরু করে থিওরিটিকে ডেভেলপ করার চেষ্টা করেছেন পুরো সিস্টেমটিকে ডেভেলপ করার চেষ্টা করেছেন প্রমাণ সাপেক্ষ করার চেষ্টা করেছেন হিউম্যান নেচার দিয়ে তো থিওরিস্ট একটা কমন ফর্মুলা তৈরি করেছেন তো থিওরিস্টের কাজই হচ্ছে কমন ফর্মুলা তৈরি করা এই কাজটা তিনি করেছেন 1948 এই বইটি বেরিয়েছিল তোমরা জানো এবং এই বইটির পুরো ফুল ফর্মটাও কিন্তু পরীক্ষায় একবার এসেছিল তো সেখানে অনেকে তোমরা ভুল করেছো এটা ভালো করে দেখে নাও পুরো এটা বড় একটা নাম এটা পলিটিক্স অ্যামং নেশনস তারপরে কোলন দিয়ে একটা বড় আরো কিছু আছে ক্লাস অফ সিভিলাইজেশন বাই সামুয়েল পি হান্টিংটন এটা তোমরা জানো অন লিবার্টি জন লক বলেছে না এটা তো জন লক নয় অন লিবার্টি হচ্ছে জন স্টুয়ার্ট মিলের লেখা কত সালে লেখা সিকোয়েন্স অনেকবার জানতে চেয়েছে 1859 ঠিক আছে জন লকের বইয়ের নামগুলো ভালো করে মনে রাখবে সিকোয়েন্সে অন লিবার্টি রিপ্রেজেন্টেটিভ অফ গভর্নমেন্ট অন লিবার্টি জন লক লেখেনি না অন লিবার্টি জন লক লেখেনি জেস মিল লিখেছে এটা ভুল জেস মিলের 1859 না আপনি লকটা দেখে লকই বলে যাচ্ছেন ও আচ্ছা না আপনি লকটা দেখে লকই বলে যাচ্ছেন গভর্নমেন্ট 19 কত 60 রিপ্রেজেন্টেটিভ 1961 ভালো করে মাথায় রাখবে ঠিক আছে সাবজুগেশন অফ উইমেন এগুলো ভালো করে মনে রাখবে ঠিক আছে ভালো করে মনে রাখবে আর হচ্ছে ইউটিলিটারিয়ানিজম জন স্টুয়ার্ট মিলে লেখা এগুলো সব সিকোয়েন্স এগুলো সব মনে রাখতে হবে সব সিকোয়েন্সে মনে রাখতে হবে কারণ বারবার এগুলো জন স্টুয়ার্ট মিলের নামগুলো জিজ্ঞেস করে বিয়ন্ড রিয়েলিজম এন্ড মার্কসিজম বাই ক্রিস ব্রাউন তো এই দুটো হবে না এটার কি হবে একটু দেখে নাও এই মুহূর্তে আমার মনে পড়ছে না আর বাট এইগুলো ভালো করে অ্যান্ড্রু লিকলেট ভালো করে নোট করে নেবে যারা জানে না 50 নম্বর দেখো কি বলছে সামুয়েল পি হান্টিংটন তো এটা হচ্ছে হান্টিংটনের হচ্ছে পলিটিক্যাল ডিকে এতে 1 এখানে দুই জায়গাতে আছে ফ্রেডরিক্স আমরা জানি যে কোনটা হবে ফ্রেডরিক্সে এখানে আমরা ডেভেলপমেন্টাল ট্র্যাপ তাই তো বিতে 3 এটাও রিপিট আবার আচ্ছা ডেভেলপমেন্টাল ট্র্যাপ এর আগেও কোয়েশ্চেন্সটা ছিল রিপিট হয়েছে এখানে সিতে লুসিয়ান পাই হচ্ছে পলিটিক্যাল ডেভেলপমেন্টাল সিনড্রোম সিতে হচ্ছে 4 তার মানে ডি হবে অপশন ডি ঠিক আছে দেখো এখানে বাকি এখানে আইজেনস্ট্যান্ড যে নামটা আছে সেটার সাথে দেখে নাও পলিটিক্যাল বিহেভিয়ার যাচ্ছে তো ভালো করে দেখে নাও একটা আনকমন ওয়ার্ড 2000 এবং ওয়েস্ট বেঙ্গল সেটের ইকুয়েশনস সো এগুলো কিন্তু রিপিট হতে পারে ভালো করে দেখে নাও মুখস্থ করে ফেলো এক প্রকার
হু অ্যামং দ্য ফলোইং হ্যাজ কানেক্টেড কালচার উইথ সিভিলাইজেশন। আর নতুন করে কি বলবে, রিপিট কোয়েশ্চেন্স নেটে এসেছে, এর আগে অন্য রাজ্যে আসতে দেখলাম, এবার নেটে তুলে দিয়েছে। হু অ্যামং দ্য ফলোইং আইডেন্টিফাইজ পলিটিক্যাল ডেভেলপমেন্ট উইথ দ্য ইনস্টিটিউশনালাইজেশন অফ পলিটিক্যাল ইনস্টিটিউশনস অ্যান্ড প্রসিজার। হান্টিংটন। আর নতুন করে কি বলবো, রিপিট কোয়েশ্চেন্স ভালো করে দেখে নাও, বইয়ের নামগুলো সিকোয়েন্সে মনে রাখবে। হু সেড দ্যাট দ্য স্ট্রাকচারাল ফাংশনাল অ্যাপ্রোচ ওয়াজ উইক ইন চেঞ্জ, দ্য সোশ্যাল process approach was weak in politics, and the comparative history approach was weak in theory. কি বলছে, স্ট্রাকচারাল ফাংশনাল অ্যাপ্রোচ উইক ইন চেঞ্জ, স্ট্রাকচারাল ফাংশনাল অ্যাপ্রোচ, অর্থাৎ আমরা পড়েছি স্ট্রাকচারাল ফাংশনাল অ্যাপ্রোচ সেখানে অ্যালমন্ডের। তো সেখানে আমরা এখানে কি দেখছি যে সেটাকে পরিবর্তন করতে, সেটা নাকি খুব দুর্বল, পরিবর্তন করতে পারে না এক প্রকার, এটাকে বলছি। কারণ আমরা জানি যে হ্যাঁ সেখানে একটা রিজিড প্যাটার্ন তৈরি করেছে, সিস্টেমের মধ্যে দিয়ে সমস্ত কিছু বাইপাস হবে, আদতেও কিন্তু সবসময় সেগুলো হয় না। তো সেই কারণে এটা পরিবর্তনে, এটা একটা খুবই দুর্বল একটা প্রতিষ্ঠান বলা যেতে পারে। এটা দ্য সোশ্যাল প্রসেস অ্যাপ্রোচ ওয়াজ উইক ইন পলিটিক্স, সোশ্যাল প্রসেস, সামাজিক যে পদ্ধতি, সেই পদ্ধতির যে দৃষ্টিভঙ্গি সেটা নাকি রাজনীতির ক্ষেত্রে অনেকটা দুর্বল। অ্যান্ড দ্য কম্পারেটিভ হিস্ট্রি অ্যাপ্রোচ ওয়াজ উইক ইন থিওরি, কম্পারেটিভ হিস্ট্রি অ্যাপ্রোচ, যে তুলনামূলক ইতিহাসের যে তত্ত্ব সেটা কি নাকি, সেটা নাকি অ্যাপ্রোচটা সেটা নাকি কি দুর্বল, থিওরিতে খুব দুর্বল। তো যাই হোক, এটা একটা নতুন বিষয় পাচ্ছ তোমরা এখানে। হান্টিংটন হবে, ভালো করে এটা মনে রেখো, নেটের ইকুয়েশন যেহেতু একটু ভালো করে দেখতে হবে, মুখস্থ করে ফেলো এক প্রকার। হু অ্যামং দ্য ফলোইং চ্যালেঞ্জ দ্য আইডিয়া অফ পলিটিক্যাল ডেভেলপমেন্ট অ্যাজ আ ইউনিলিনিয়ার প্রসেস, পলিটিক্যাল ডেভেলপমেন্ট অ্যাজ আ ইউনিলিনিয়ার প্রসেস, পলিটিক্যাল ডেভেলপমেন্ট রাজনৈতিক উন্নতি, ইউনিলিনিয়ার প্রসেস মানে একই সরল রেখায় যেটা চলে। তারপরে হান্টিংটন বলেছে, ঠিক আছে, এটা ভালো করে দেখে নাও, এক প্রকার মুখস্থ করে ফেলো, এখানে ডিটেলসে বলে দেওয়া আছে, এক্সপ্লেন করে দিয়েছি, ভালো করে দেখে নিও। চলে আসো এখানে ব্যানানাস বিসেস অ্যান্ড বেসেস, এটা হচ্ছে আমাদের মানে খুব গুরুত্বপূর্ণ একটা নাম, ফেমিনিজমের একটা রাইটার। তিনি এই ফেমিনিজম থেকে কোয়েশ্চেন্সটা বারবার জিজ্ঞেস করে, 2018 সালে ওয়েস্ট বেঙ্গলে এসেছে। নামটা কি ওনার নাম হচ্ছে এনলো, সিনথিয়া এনলো, সিনথিয়া এনলো। ভালো করে নামটা মনে রাখো এবং সালটাও মনে রাখো। হ্যাঁ, দ্য এন্ড অফ হিস্ট্রি অ্যান্ড দ্য লাস্ট ম্যান, এন্ড অফ হিস্ট্রিতে ফুকুয়ামার কথা তো তোমাদের বললাম। দ্য সেকেন্ড নিউক্লিয়ার এজ, দ্য সেকেন্ড নিউক্লিয়ার এজ এটা গ্রে বলেছে। আর এখানে ক্লাস অফ সিভিলাইজেশন তো পেয়েই যাচ্ছে এখানে, হান্টিংটন। কিছু বলছো? হ্যাঁ হ্যাঁ, সিনথিয়া এনলো। চলে আসো এরপরে 56 এ কি পাচ্ছ তোমরা দেখো, who defined political development as ratio of political institutions of social mobility। বুঝতেই পারছো যে রেশিও, অর্থাৎ একটা আনুপাতিক হারে হতে হবে। সামাজিক উন্নতি যতটা হয়েছে প্রতিষ্ঠানেরও উন্নতি ততটাই হতে হবে। সামাজিক উন্নতি অনেক হয়ে গেছে আর প্রতিষ্ঠানের উন্নতি হয়নি, কিছু হবে না, সিস্টেম ভেঙে পড়বে, পলিটিক্যাল ডেভেলপমেন্ট হবে না, বরং পলিটিক্যাল ডিকে হয়ে যাবে। তো এই কারণে এটা এটা একটা কম্পারেটিভলি একটা অনুপাতে এটা হতে হবে, এটা কিন্তু হান্টিংটন বলার চেষ্টা করেছেন, দেখলাম আমরা। ডেভিড ইস্টন, লুসিয়ান পাই, স্যামুয়েল পি হান্টিংটন, সাইমুর মার্টিন লিপসেট। তো দেখে নাও এখানে হান্টিংটন দিয়েই দেখো আগে। হান্টিংটন হচ্ছে ওয়েবস অফ ডেমোক্রেটাইজেশন, পেয়ে যাচ্ছ। তারপরে হচ্ছে এস এম লিপসেট পলিটিক্যাল ম্যান, বারবার বইটা থিওরি থেকে জানতে চাই। এস এম লিপসেট যেটাকে আমরা শর্টে বলি, সাইমুর মার্টিন লিপসেট, পলিটিক্যাল ম্যান। বইটার প্রকাশনী টাইমটা দেখে নিও, বারবার জিজ্ঞেস করে যেহেতু। লুসিয়ান পাই তো তোমরা জানো যে সেখানে ডেভেলপমেন্ট সিনড্রোম। আর ডেভিড ইস্টন ব্ল্যাক বক্সের কনসেপ্ট দিয়েছেন, এগুলো তো আমরা আলোচনা করেছি, পড়েছি। যারা পড়নি তারা PYQ গুলো, প্রিভিয়াস ক্লাসগুলো দেখে নিতে পারো, রেকর্ডিং তোমাদের দেওয়া আছে, বা যাদের নেই তারা বলতে পারো, পেয়ে যাবে। 58 দেখো কি বলছে, ম্যাচ দ্য থিওরিস্ট লিস্ট 1 উইথ অ্যাসোসিয়েটেড কনসেপ্চুয়াল লিস্ট 2। এর মধ্যে দেখো কি বলছে, কালডয়েস, হান্টিংটন, প্যারেটো, ডেভিড ইস্টন। তো এখানে কি হবে, মডার্নাইজেশন অ্যাজ মাল্টিফেসেটেড প্রসেস, এটাই হবে হান্টিংটন, এটাই আমরা বলতে শুনলাম ওনাকে, মাল্টিফেসেটেড। প্যারেটো এখানে আমরা পেয়ে যাচ্ছি সার্কুলেশন অফ এলিট, সার্কুলেশন আমরা জানি সার্কুলেশন কিভাবে হয়। হ্যাঁ, যে পাওয়ার এলিটরা সেখানে মানে পাওয়ারে বসে আছে, তাদেরকে সরিয়ে দিয়ে সেখানে আরেকটা গ্রুপ সেখানে গিয়ে অপোজিশন এলিট যারা, তারা পাওয়ারে বসার চেষ্টা করে, তাই না, লায়ন অ্যান্ড ফক্সের গল্প। তারপরে ডেভিড ইস্টনের সাথে এখানে আমরা কি পাচ্ছি, গেটকিপারের কনসেপ্ট পাচ্ছি ডেভিড ইস্টনের সঙ্গে। আর কালডয়েসের সঙ্গে আমরা রিসেপ্টরের কনসেপ্ট পাচ্ছি। এগুলো সবই আলোচনা হয়েছে, তোমরা সব জানো এগুলো। চলে আসো 59, ম্যাচ দ্য ফলোইং, ওয়েস্ট বেঙ্গল সেটে এসেছে 2022 সালে। এন্ড অফ হিস্ট্রি অ্যান্ড দ্য লাস্ট ম্যান, এটা হচ্ছে তোমাদের বললামই ফুকুয়ামার লেখা। ওরিয়েন্টালিজম, এটা এডওয়ার্ড সাইডের লেখা। এডওয়ার্ড সাইড নিয়ে তোমাদের আমি একটা ক্লাস লেকচার দেবো,
এডওয়ার্ড সাইডকে আলাদাভাবেই পড়াবো, গুরুত্বপূর্ণ একজন থিঙ্কার, পোস্ট কলোনিয়াল থিঙ্কার হিসেবে কনসিডার হন তিনি। এবং এনার এই বইটা ওরিয়েন্টালিজম বেরিয়ে আসার পরেই, প্রকাশ হওয়ার পরেই একটা নতুন ডিসকোর্স খুলে যায়, আলোচনা টেবিলে চলে আসে, সেটা হচ্ছে পোস্ট কলোনিয়ালিজম। এবং কলোনিয়াল যে সমস্ত থিঙ্কার্সরা যারা ওই কলোনিকে ডিকলোনাইজ করার চেষ্টা করেছিলেন বা পরবর্তীকালেও আরও অনেক রকমভাবে থিওরিটিক্যাল কাজ করেছেন, তাদেরকে এই ক্যাটাগরিতে তিনি নিয়ে এসেছেন। বিশেষ করে সেখানে তোমাদের একজন থিঙ্কার্স পড়ানো হয়, নাম হচ্ছে, একজন না অনেকজনই পড়ানো হয়, যেমন তার মধ্যে একজন নাম হচ্ছে, কি বলবো যে কি নামটা ভুলছি, দাঁড়াও, গায়ত্রী গায়ত্রী চক্রবর্তী স্পিভাক। গায়ত্রী চক্রবর্তী স্পিভাক, গায়ত্রী চক্রবর্তী ফ্রান্স ফ্যানন। এখন মানে ওটাকে থিওরাইজ করার কাজটা করছেন। কিন্তু যারা অরিজিনাল ফিল্ডে কাজ করেছেন তারা কারা? অরিজিনাল ফিল্ডে যারা কাজ করেছেন তারা হচ্ছে ফ্রান্স ফ্যাননের মতো মানুষরা। যারা যারা অরিজিনাল ফিল্ডে কাজ করেছেন তারা হচ্ছেন এখানে গান্ধীর মতো মানুষরা, ঠিক আছে? এরা হচ্ছে অরিজিনাল ফিল্ডে কাজ করা মানুষ, আর এরা হচ্ছে এখন থিওরাইজ করছে সেগুলোকে। গায়ত্রী চক্রবর্তী স্পিভাক, পার্থ চ্যাটার্জি, তারপরে হচ্ছে আরও যারা সাউথ এশিয়ান পলিটিক্স নিয়ে কাজ করছে, নামগুলো আমি ভুলছি, রণজিৎ গুহ, এরা, সমাদদার, এরা। ক্লাস অফ সিভিলাইজেশন পেলেই এটা, পলিটিক্স অ্যামং নেশনস এটাও তোমরা কিছুক্ষণ আগেই বললাম, আর কি নতুন করে কিছু বলার নেই, এগুলো রিপিট সব দেখো। হু অ্যামং দ্য ফলোইং চ্যালেঞ্জ দ্য আইডিয়া অফ পলিটিক্যাল ডেভেলপমেন্ট অ্যাজ আ ইউনিলিনিয়ার প্রসেস। আবার রিপিট কোয়েশ্চেন্স, বলার কিছু নেই, নেটে এসেছে, গুজরাট সেটাও এসেছে, ভালো করে দেখে নাও গুজরাটের গুলো কত গুরুত্বপূর্ণ, বুঝতেই পারছো। হু অ্যামং দ্য ফলোইং স্কলার ডিসকাস পলিটিক্যাল ডিকে হোয়াইল ডিসকাসিং পলিটিক্যাল ডেভেলপমেন্ট। সামিল পি হান্টিংটন, নতুন করে আর কি বলবে, একই জিনিস রিপিট করছে, শেষ, ব্যাস শেষ। এই গেল তোমাদের 61টা কোয়েশ্চেন্স। আজকে আর নতুন করে কিছু ধরবো না, এতটুকুই থাকবে। তাহলে যারা মিছিমিছি এই যে ভয় পাচ্ছিলে, যে কারণে তোমরা সলভ করনি, অনেক ভয় পেয়ে তোমরা গুটিয়ে বসে আছো, অন্য কাজ নিয়ে বসে পড়েছো, এটা একটু ভয় পেয়েছো, তাই অন্যরকম বিষয়ে নিজেকে ইনভলভ করিয়ে দিয়েছো, কারণ ভয় পেয়েছো তাই। তো ফলে কি হলো, লসটা কোথায় হলো? লসটা হচ্ছে তোমার আত্মবিশ্বাসটা এখনো তৈরি হলো না। মানে তুমি এত ইজি কোয়েশ্চেনগুলোও সলভ করলে না, আত্মবিশ্বাসটা তোমার তৈরি হলো না। কাজে এই আত্মবিশ্বাস নিয়ে নেট কবে পাস করবে এখন তোমরাই জানো। তো এটা করলে কিন্তু হবে না, মানে আমি বারবার বলছি, দিনে অ্যাটলিস্ট 2 ঘন্টা কিন্তু বের করতে হবে। মানে ক্লাস করলে শুধু এনাফ নয়, সেটা নিজেকে জাজ করতে হবে যে তোমার ব্রেন কতটা মনে রাখতে পারছো, তুমি কতটা লিঙ্ক করতে পারছো। আমার কাজটা তো আমি করিয়ে দিচ্ছি, কিন্তু এগুলো কত মনে থাকবে তোমার? মনে থাকবে না। আমি তো রোজ 2 ঘন্টা 1.5 ঘন্টা করে ক্লাস করাচ্ছি, তো সেটা তোমার ব্রেন এতটা ম্যাচিওর নয় সেটাকে মনে রাখার জন্য, ইভেন কারোরই ব্রেন নয়। তো এই কারণে নিজেকে প্র্যাকটিস করতে হবে। এটা যদি না করতে পেরেছো তাহলে মুশকিল হবে, কিন্তু এটা মাথায় রেখো, ঠিক আছে? স্যার নতুন করে বলার কিছু নেই, চলো কিছু কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো, বলো কি বলছো। বলছিলাম আমি কোথাও একটা পড়েছিলাম মনে হয় যে আমি কোথাও মানে এই যে একটা পড়েছিলাম মনে হয় যে মানে এই যে সেকেন্ড ওয়েভ অফ ডেমোক্রেটাইজেশন, সেকেন্ড ওয়েভের মধ্যে ইন্ডিয়ার কথা আলোচনা করা হচ্ছে, কিন্তু যখন হান্টিংটন মানে ইন্ডিয়াকে কনসিডার করছে থার্ড ওয়েভের, মানে থার্ড ওয়েভ অফ ডেমোক্রেটাইজেশনের কোনো একটা কারণ আছে তার জন্য। দেখো যদি পাও, পড়েছিলাম, আমি খোঁজার চেষ্টা করলাম, পাচ্ছি না, মেটেরিয়াল পাও এটা আমাদেরকে একটু দিও, মানে দেখতে পড়বো হবে। আমরা। কোথাও পড়েছিলাম, দাও হ্যাঁ আমি যদি পাই আমি ঠিক আছে, বলে দেবো। দাও দেখি, ঠিক আছে। চলো তাহলে আজকে এখানেই থাক। এটার কারণে কি যে 1990s এর পর অনেক বেশি সেখানে মানে কোয়ালিশন পলিটিক্স দেখা গেছে। কারণ অনেকে এটাকেই বলেছে যে গণতন্ত্রের সঠিক অর্থে গণতন্ত্র, আমিও পড়েছিলাম এই লাইনটা কোথাও, যে সঠিক অর্থে ভারতবর্ষে গণতন্ত্রের প্রতিষ্ঠা হয়েছে বা গণতন্ত্র এসেছে কিন্তু ওই 1990s এর পরে। কারণ কোয়ালিশনস পলিটিক্স আসলে দেশটাকে পরিচালনা করছে। কেন? কারণ ভারতের মতো একটা বৈচিত্র্যপূর্ণ দেশে রাজ্যগুলো এতগুলো একটা সেপারেট ইউনিট, তারা যখন সেখানে পার্টিসিপেট করার সুযোগ পাচ্ছে সরকারে, তখনই সেটাকে গণতন্ত্র বলা যায়। কিন্তু আগে যেভাবে শাসন ব্যবস্থা পরিচালিত হয়েছে সেটা গণতন্ত্র নয়। এই আর্গুমেন্টটা আমিও জানি, বাট এক্স্যাক্ট তিনি কি বলেছেন সেটা আমার জানা নেই। তো যদি কোথাও পাও, তো যদি কোথাও এরকম কিছু কিছু পেয়ে একটা থাকো তাহলে আছে, দিও আমাকে, দেখবো একবার, ঠিক আছে? ইসরায়েলের ব্যাপারটা জানি না, কিন্তু ইন্ডিয়ার কথা পড়েছি। হ্যাঁ ইসরায়েলের ব্যাপারটা জানি না, কিন্তু দেখি, ইন্ডিয়ার কথা খুঁজো। পড়েছি। ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই থাক। আর কারো কিছু জানা থাকলে জিজ্ঞেস করো, নইলে ঠিক আছে চলো আজকে এতটুকুই থাক, বিদায় নাও। কোয়েশ্চেনগুলো দেখে ভয় পাওয়ার কিছু নেই, ইজি কোয়েশ্চেন, বারবার রিপিট করছে একই জিনিস। সো এই আর কি। চলো নেক্সট ক্লাসে আমরা আবার অন্য কিছু ধরি। আমি আর ওই পার্টটা, বলো।
স্যার ওটাই বলছে যে ওটাই বলছে 1980s যে 1990 যদিও 1980s 99 যদিও বা মানে কাঠামোগুলো ছিল ডেমোক্রেসির কিন্তু যখন থার্ড ওয়েল এস্টাবলিশ ছিল, কিন্তু যখন থার্ড ওয়েভটা আসলো তখন সেটা ব্রডার গ্লোবাল ট্রেন্ডের সাথে আর মানে ডেমোক্রেটিক যে গভর্নেন্স সিস্টেম হয় সেটার সাথে মার্জ করতে পেরেছে। বাট এটা আমি জানি না অথেন্টিক সোর্স হবে কিনা, কারণ আমি চ্যাট জিপিটি করলাম। এইরকমই কিছু আমার একটা মাথায় আসছে, মনে হয় পড়েছিলাম, শর্টস বের তাও করো, আমি দেখে বলবো টেক্সট বই থেকে। শর্টস বের করো, শর্টস। ধরনেরই কিছু ছিল। ঠিক আছে, জেসি জেসি জুয়ারিতে নেই, ইন্ডিয়ার কথা কথা বলা নেই, জোহারির বই। পড়েছি পুরোটাই। জেসি জুয়ারিতে কোথায়? তাহলে আই থিংক সোর্স হতে পারে দ্য স্যার তাহলে আই থিংক সোর্স হতে পারে দ্য থার্ড ওয়েভ ডেমোক্রেটাইজেশন হ্যাঁ পাঠাও দেখি। ইন দ্য লেট মেডিকেল। আজকে আর পাঠাবো? না, এটা নিয়ে আমি কালকে কথা বলবো, তোমরা দেখে নাও, ভালো করে দেখো, তাড়াহুড়োর কিছু নেই, কালকে এটা নিয়ে চর্চা করব। ঠিক আছে, দেখে নাও, আজকে ভালো করে দেখে নাও, আমিও দেখি একটা অথেন্টিক সোর্স থেকে যদি পাই কিছু, কারণ এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, তাহলে তাদের দেখছি। তোমাদের যেহেতু অনেকেই নতুন, তোমরা চাইলে লজিক্যাল রিজনিং এর ক্লাসগুলো না আরেকবার হবে, যদিও এখন একটুখানি দেখি ম্যাথের ছেলেটা কেন এত ক্লাস নিচ্ছে না তোমাদের স্যার, আর কি অসুবিধা হচ্ছে একটু দেখি, কিছু ক্লাস ওগুলো হয়ে যাক, তারপর নয় লজিক্যাল রিজনিং এর ক্লাসগুলো আবার স্টার্ট করতে বলবো। যারা পুরনো, যারা বেশিরভাগই তো এখন নতুন, তো তোমরা সুযোগ পাবে স্যারকে আবার শোনার, ও খুব ভালো পড়ায়, ও তো কাজে আসবে, এবং ওনার পড়ানো থেকে প্রচুর কোয়েশ্চেন্স কমন পেয়েছে অনেকে, যারা এখানে পুরনো স্টুডেন্ট আছে শুরু থেকে, যেমন দীপিকা আছে, দীপিকাও তো বলছিল বোধহয় অনেক কোয়েশ্চেন কমন পেয়েছে। বলো সাবিতা। আমি স্যারকে কন্ট্যাক্ট করেছিলাম, স্যার বললেন উনি নাকি 19শে ফেব্রুয়ারি অব্দি মানে হয় দিল্লির মানে বাইরে যাচ্ছে বা কিছু এই টাইম পিরিয়ডে, তারপর বলছিলেন মানে 19শে ফেব্রুয়ারির দিকে এরকম কিছু একটা ক্লাস নেবেন, বাট তার মধ্যে মাঝখানে 1-2 দিন চেষ্টা করবেন। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই থাক, কারো কোনো অসুবিধা থাকলে ফোন করতে পারো, 10টার মধ্যেই করো, 10টার পর আর করো না। ঠিক আছে, চলো, গুড নাইট।